যে কয়জন থাকে সে একজন শুনলে একজন শুনবে। আমরা আজ শুরু করব। তোমাদের গতদিন আমি একটা দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম যে আজকে কি আলোচনা হবে। আমরা আজকে আসি। আমাদের আজকে ফার্স্ট টোকেনে যে কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা আসবে এখানে। পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম এই শব্দটার সঙ্গে তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো যে আসলে কি হবে, ডেফিনেশনটা কি হবে। পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম, কলিসিস্টেক্টমি করার পরও যদি কলিসিস্টেক্টমির করার আগে যেসব লক্ষণ ছিল, যেসব অ্যাবডোমিনাল সিমটম ছিল, সেগুলো যদি পারসিস্ট করে, দেন ইট ইজ পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম। এখানে অনেক কোশ্চেন আছে এর সঙ্গে। তাহলে it is the symptom complex if persist after abdominal symptom complex if persist after cholecystectomy। কোলিসিস্টেক্টমি করার পরও যদি কোলিসিস্টেক্টমি যে কারণে, যে লক্ষণের জন্য করা হয়েছে, সেগুলো যদি থেকে যায়, তখন আমরা তাকে বলি পোস্ট কোলিসিস্টেক্টমি সিনড্রোম। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে কতদিন পর্যন্ত এটাকে আমরা পোস্ট কোলিসিস্টেক্টমি সিনড্রোম বলবো, এটা জিজ্ঞাসা করবে যে কতদিন পর্যন্ত আমরা এই অ্যাবডোমিনাল সিমটমগুলোকে পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম বলবো। এটা হচ্ছে অপারেশন থেকে 2 বছর পর্যন্ত, অপারেশনের পরে 2 বছর পর্যন্ত যদি এই সিমটমগুলো পারসিস্ট করে, পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম। এই পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোমের সঙ্গে এখন যে ব্যাখ্যাটা জানতে হবে, পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম কিন্তু শুধু গল ব্লাডার ডিজিজের জন্য হয় না। এটা গল ব্লাডারের যে ডিজিজের জন্য অপারেশন করা হয়েছে তার জন্যই হতে পারে, এক্সট্রা বিলিয়ারি অনেক ডিজিজের জন্য এই সিমটম হতে পারে। সুতরাং পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম যদি কোনো রুগীর দেখা দেয়, তাহলে আমাদের দুটো জিনিস চিন্তা করতে হবে, যে আমাদের চিকিৎসায় কোনো ঘাটতি আছে কিনা, অথবা চিকিৎসা ঠিক হয়েছে, এই একই রকম লক্ষণ নিয়ে আরও অনেক ডিজিজ হতে পারে, সেগুলো আছে কিনা। মানে এক্সট্রা বিলিয়ারি আরও ডিজিজের জন্যও যদি সিমটম হয় অপারেশনের পরে, তাহলে সেটাকে আমরা 2 বছর পর্যন্ত পোস্ট কলিসিস্টেক্টমি সিনড্রোম বলবো। কারণ গল ব্লাডারে আমরা একটা অ্যাবডোমিনাল সিমটমের জন্যে, অ্যাবডোমিনাল যে সিমটমগুলো আছে, আমরা একটা পরীক্ষা করে বা আল্ট্রাসোনোগ্রাম করে একটা দেখলাম যে তার কলিলিথিয়াসিস আছে। আমরা ধরেই নিলাম যে হয়তো এই গল ব্লাডারে পাথরের জন্যই তার এই ব্যথা বা আনুষঙ্গিক উপসর্গগুলো হয়েছে, কিন্তু এটা অধিকাংশ সময়ই হয় না। কারণ আমাদের এখানেই খুলনাতেই একটা ন্যাশনাল স্টাডি আছে, প্রফেসর স্বপন ধর, উনি তখন সদর হাসপাতালে, খুলনা সদর হাসপাতালে ছিল, ওনার একটা স্টাডি আছে। দেখা গেছে যে ফিমেলদের 40 বছর বয়সের বেশি যেসব ফিমেলদের র্যান্ডামলি আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেছে যে যাদের গল ব্লাডারে পাথর আছে, তাদের অ্যারাউন্ড 30% পেশেন্টের কোনো সিমটম নাই। তার মানে অ্যারাউন্ড 30% গল স্টোন ইজ অ্যাসিমটোমেটিক। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা। সুতরাং আমরা যে সিমটম পেয়ে গল ব্লাডারের অপারেশন করেছি, এটা হয়তো গল ব্লাডারের জন্য হয় নাই, অন্য কোনো ডিজিজের জন্য হয়েছে। তাহলে আমরা সেই অন্য ডিজিজগুলো আগে একটু চিন্তা করে দেখি, যেগুলো আমাদের কাছে নতুন। কি 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 কারণে গল ব্লাডার ডিজিজ হতে পারে, গল ব্লাডার ডিজিজের মতো সিমটম হতে পারে। 1 নম্বর উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি, তাহলে 1 নম্বরই হলো হায়াটাস হার্নিয়া উইথ GERD, তার মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটাকে আগে পেপটিক আলসারের মধ্যে একসঙ্গে বলা হতো, এখন বলা হয় এটা একটা ডিফারেন্ট ডিজিজ। আমি লেকচার ক্লাসে তোমাদের বলেছি। সুতরাং হায়াটাস হার্নিয়া উইথ অর উইদাউট GERD, এটার জন্য এই সিমটম হতে পারে। পেপটিক আলসার ডিজিজের জন্য হতে পারে।
প্যানক্রিয়াটাইটিসের জন্য হতে পারে, একই রকম লক্ষণ দেখা দিতে পারে। এই তিনটা ডিজিজের নাম না বললেই নয়, আরো অনেক ডিজিজ আছে। এই তিনটা ডিজিজের নাম্বার তোমাকে বলতে, আরেকটা ডিজিজ আছে ডাইভার্টিকুলোসিস। এই চারটা ডিজিজ, এখানেও ডিসপেপসিয়া বা ডিসকমফর্ট হয়, পোস্ট প্রান্ডিয়াল ডিসকমফর্ট হয়। তাহলে হায়াটাস হার্নিয়া, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, হায়াটাস হার্নিয়া ছাড়াও হতে পারে এটা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, প্যানক্রিয়েটাইটিস অ্যান্ড ডাইভার্টিকুলোসিস। এইগুলো যদি থেকে যায় তাহলে দেখা যাবে গল ব্লাডারে পাথর আছে, তার জন্য আমি অপারেশন করে দিলাম, কিন্তু তারপরে একই লক্ষণগুলো দেখা দিল। এটা হলো একটা পার্ট গেল, এক্সট্রা বিলিয়ারি কজ। এবার বিলিয়ারি কোন কোন কজের জন্য পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোম হতে পারে সেগুলো আমাদের চিন্তা করতে হবে। এক নম্বর হলো আমরা গল ব্লাডারের পাথরে অপারেশন করে দিলাম, ওই একই সময় কমন বাইল ডাক্টে একটা পাথর রয়ে গেছে, আমাদের কোনোভাবে মিস হয়ে গেল, তাহলে সেখানেও কিন্তু পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোম হবে। তাহলে সেটাকে আমরা বলি কি, কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস হলে পারে এরকম হবে। আমরা গল ব্লাডারে অপারেশন করতে যে ডিফিকাল্টিস ফেস করলাম, পুরো গল ব্লাডারটা ফেললাম না, গল ব্লাডারের যতটুকুন আমরা ডিসেক্ট করতে পারি ততটুকুন ফেলে দিলাম, কিছুটা গল ব্লাডার টিস্যু রয়ে গেল, যেটাকে বলে সাবটোটাল কলিসিস্টেক্টমি। এটা কিন্তু মাঝে মধ্যে করা হয় ডিফিকাল্ট সিচুয়েশনে। সুতরাং গল ব্লাডার টিস্যু যদি থেকে যায় তাহলে গল ব্লাডার ডিজিজ আবার হতে পারে, লক্ষণ আবার দেখা দিতে পারে, কলিসিস্টাইটিসের ফিচার দেখা দিতে পারে। তাহলে সেটাকে আমরা বলি সাবটোটাল কলিসিস্টেক্টমি। আমরা গল ব্লাডারটা ফেলে দিলাম, কিন্তু সিস্টিক ডাক্টটা অস্বাভাবিক রকম লম্বা, ওই সিস্টিক ডাক্টের মধ্যে আবার স্টোন হতে পারে বা একটা স্টোন থেকে যেতে পারে। তাহলে প্রলং সিস্টিক ডাক্ট যদি হয় তাহলে হতে পারে। আবার গল ব্লাডারের সিস্টিক ডাক্ট যদি খুব ছোট হয় তাহলে আমরা গল ব্লাডার যখন অপারেশন করি টেনে ট্রাকশন দিয়ে, তখন অনেক সময় কমন বাইল ডাক্টে ইনজুরি হতে পারে। এর একটা নাম আছে, হ্যাঁ, এটার কি বলে এটাকে, আচ্ছা আমি পরে মনে পড়লে বলবো। এটা এই ইয়েটাকে গল ব্লাডারকে ট্রাকশন দিলে পারে সিস্টিক ডাক্টে, ওখানে বাঁধার সময় কমন বাইল ডাক্টও কিছু অংশ বাধা হয়ে যেতে পারে। তাহলে কমন বাইল ডাক্টে যদি ইনজুরি হয় বা ন্যারোয়িং হয় তাহলে একই সিমটম দেখা দিতে পারে। তার মানে হচ্ছে ইনজুরি টু দ্য কমন বাইল ডাক্ট যদি হয়, তাহলে এই কয়টা কথা আমাদের বলতে হবে। কি কি বললাম আমরা পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোমের জন্য? কোলিডোকোলিথিয়াসিস, প্রলং সিস্টিক ডাক্ট, সাবটোটাল কলিসিস্টেক্টমি, তারপর হচ্ছে কমন বাইল ডাক্ট ইনজুরি। তাহলে এইসব ঘটনা যদি কলিসিস্টেক্টমির সময় ঘটে তাহলেও পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোম হবে। আর এর বাইরে আমি এক্সট্রা বিলিয়ারি কতগুলো কজ বলছি, তাহলে এই কয়টা কথা তোমাকে বলতে হবে যে পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোমের কজ কি। অলরেডি আমি বলে ফেলছি, মেনশন দ্য ইম্পর্ট্যান্ট কজ। পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোমের চিকিৎসা কি যদি বলা হয় তখন কি করতে হবে সঙ্গে যদি আসে? আমি তো বলেই দিলাম যে এই সিমটমগুলো 2 বছর পর্যন্ত পারসিস্ট করতে পারে, বা 2 বছরের মধ্যে এই সিমটমগুলি হলে আমরা ধরে নেব এটা পোস্ট কলিসিস্টেক্টমি সিন্ড্রোমের জন্য হচ্ছে, বা আমরা ডিফাইন করব সেভাবে। সুতরাং যদি সিমটম সিভিয়ার না হয় রুগীকে আশ্বস্ত করতে হবে যে 2 বছর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্পেশালি এটা যদি গল ব্লাডার ডিজিজের ডিফিকাল্টিসের জন্য অপারেশনের কারণে যদি হয়, অনেক সময় ঠিক হতে পারে, সবসময় ঠিক হবে না, বাট কাউন্সেলিং করতে হবে এবং একই সঙ্গে ইনভেস্টিগেশন করতে হবে। যদি ডেফিনিট কজ পাওয়া যায় তার চিকিৎসা লাগবে, ডেফিনিট কজ পাওয়া গেলে তার চিকিৎসা লাগবে, সেটা বিলিয়ারি কজই হোক এক্সট্রা বিলিয়ারি কজ হোক, চিকিৎসা লাগবে। এখানে একটা কোশ্চেন করা যায়, প্রায়ই হয় যেটা, যে গল ব্লাডারের পাথর ছিল সেটাকে আমরা কলিসিস্টেক্টমি করে ফেলছি, এখন দেখলাম আমরা কমন বাইল ডাক্টে একটা স্টোন আছে, এর চিকিৎসা কি? কমন বাইল ডাক্টে একটা স্টোন আছে, তার মানে কোলিডোকোলিথিয়াসিস আছে, আর যেহেতু সে সিমটম তৈরি করছে সুতরাং এটার চিকিৎসা লাগবে। আর কমন বাইল ডাক্টে স্টোনের সিমটম না থাকলেও তার চিকিৎসা অপারেশন।
গল ব্লাডারে পাথর থাকলে, সিমটম না থাকলে জরুরি অপারেশনের দরকার নেই, ওয়েট অ্যান্ড সি, ফলো আপ করতে পারো। কিন্তু কমন বাইল ডাক্টে স্টোন ইজ পোটেন্সিয়ালি মানে কমপ্লিকেশন তৈরি করতে পারে, সুতরাং তার চিকিৎসা লাগবে। গল ব্লাডারের পাথর ফেলে দেওয়া হয়েছে, কমন বাইল ডাক্টে একটা পাথর পাওয়া গেল পরীক্ষা নিরীক্ষা করে, তার চিকিৎসা কি? এক কথায় উত্তর হলো বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ইআরসিপি এক্সট্রাকশন, ইআরসিপি করে সেটাকে বের করে ফেলা। বিকল্প হচ্ছে কি, আমরা কলিডোকলিথোটমি করতে পারি, পেট কেটে কলিডোকলিথোটমি করতে পারি, হয়ে গেল। তাহলে আপাতত আমরা এখানে শেষ করব, এরপরে গুলি আবার আসবে, আরো আলোচনা হবে। এবার এই টোকেনের দ্বিতীয় কোশ্চেন ছিল মেনশন দি টাইপস অফ রেনাল ইঞ্জুরি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিডনির থেকে ওই যে বললাম কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ইউরোলজির থেকে, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ রেনাল ইঞ্জুরি ডিউ টু ব্লান্ট ট্রমা। আচ্ছা, মেনশন দ্য টাইপস অফ রেনাল ইঞ্জুরি, এটা মনে রাখা খুব সহজ, খুব সিম্পল। আগে অনেক রকম ক্লাসিফাই করা হতো, এখন এক রকম ক্লাসিফাই করা হতো, এখন এক ধরনের ক্লাসিফাই করা হয়। এটা জানতে হলে তুমি বই জাস্ট বেলিলাভ বা অন্য যে কোনো টেক্সট বই খুলে সমস্ত বইতে ডায়াগ্রামেটিক ছবি দেওয়া আছে, ছবিটা একবার তোমাকে দেখতে হবে। এই ছবিটা যদি তুমি একবার ভালো করে একটু দেখো, আধা মিনিট দেখো খেয়াল করে, তাহলে জীবনে আর কখনো এটা ভুল হবে না। রেনাল ইঞ্জুরিকে ক্লাসিফাই করা হতো আগে 4 রকম, এখন নতুন এডিশনে দেখলাম এটা 5 ভাবে করা হয়েছে, কোনো অসুবিধা নাই। আগে এটাকে বলা হতো ওপেন রেনাল ইঞ্জুরি, ক্লোজ রেনাল ইঞ্জুরি, এখন এসব আর বলা হয় না, এখন রেনাল ইঞ্জুরি রেনাল ইঞ্জুরি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমি যদি এখনকার আগের ক্লাসিফিকেশনটা তোমাদের বলি, যেখানে 4টা ক্লাসিফিকেশন, 4টা গ্রুপ করা হয়েছিল, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 হচ্ছে সাব ক্যাপসুলার হেমাটোমা, এখানে কিডনি ঠিক থাকবে, কিডনির বাইরে যে ক্যাপসুল আছে সেটাও ঠিক থাকবে, ওই কিডনি আর ক্যাপসুলের মাঝখানে কিছু ব্লিডিং জমা হবে, কিন্তু কোনো ইউরিন এক্সট্রাভ্যাসেশন হবে না, শুধু ব্লিডিং জমা হবে। সেটাকে আমরা এক কথায় বলি সাব ক্যাপসুলার রেনাল হেমাটোমা। এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে কর্টিক্যাল ল্যাসারেশন, তার মানে কিডনি ক্যাপসুলের নিচে রেনাল কর্টেক্সটা বা কিডনির কর্টেক্সটা একটু ছিঁড়ে গেল, একটা টিয়ার হলো, সেখানেও সাব ক্যাপসুলার হেমাটোমা হবে, ব্লিডিং ক্যাপসুলের বাইরে যাবে না, অল আর ক্লোজড ইনজুরি এগুলি। তাহলে গ্রেড 2 হচ্ছে, এটাকে আমরা বলি কর্টিক্যাল ল্যাসারেশন বা ল্যাসারেশন টু দ্য কিডনি, একই কথা। প্রথমটা আমরা বলেছিলাম সিম্পল সাবক্যাপসুলার হেমাটোমা, এখানে হচ্ছে রেনাল কর্টেক্সে একটা ইনজুরি হবে, এটাকে আমরা বলছি কর্টিক্যাল টিয়ার বা ল্যাসারেশন, কর্টিক্যাল ল্যাসারেশন। গ্রেড 3 হলো কিডনির একটা পোল যদি বাকি কিডনির থেকে আলাদা হয়ে যায়, মনে করো একটা আপার পোল পুরোটা ছিঁড়ে গেল, বেরোয় গেল, এটা কিডনি যে ফ্রাইয়াবেল অর্গান, আপার পোলটা বাকি কিডনির টুকুর থেকে আলাদা হয়ে গেল, অথবা লোয়ার পোলটা বাকি কিডনির থেকে আলাদা হয়ে গেল, তার মানে রেস্ট অফ দ্য কিডনির ব্লাড সাপ্লাই ঠিক আছে, সেটা ভালো থাকবে, যেটা আলাদা হয়ে গেছে সেটা আর কিছু করণীয় নাই, কিন্তু ভাইটাল ফাংশনের কোনো অসুবিধা হবে না। তাহলে সেটাকে আমরা বলছি অ্যাভালশন অফ অন পোল, এটাকে আমরা বলছি গ্রেড 3, অ্যাভালশন অফ অন পোল। আবার এমন হতে পারে যে গোটা কিডনিটা তার পেডিকেল থেকে, তার মানে ব্লাড ভেসেল থেকে কিডনিটা আলাদা হয়ে গেল, গোটা কিডনিটা আলাদা হয়ে গেল, তাহলে গোটা কিডনিটাই কোনো ফাংশন বডির সঙ্গে থাকবে না, সেটাকে আমরা বলছি অ্যাভালশন অফ হোল কিডনি বা অ্যাভালশন অফ দ্য কিডনি। তাহলে 4টা গ্রেড হলো কি, সাবক্যাপসুলার হেমাটোমা, কর্টিক্যাল ল্যাসারেশন, avulsion of on pole and avulsion of whole kidney. These are old classification. নতুন ক্লাসিফিকেশন, এটাকে একটু আলাদা করা হয়েছে, এটা বুঝতে, এটাও জানলে ওটা বুঝতে সুবিধা হবে। গ্রেড 1 ঠিকই আছে, সাবক্যাপসুলার হেমাটোমা, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, বিশেষ করে সাইদুল হক খুব জিজ্ঞাসা করে এটা। গ্রেড 2
গ্রেড 2 বলা হয়েছে ওই যে আমরা বলছিলাম কর্টিক্যাল ল্যাসেরেশন, এটাও কর্টিক্যাল ল্যাসেরেশন, কিন্তু এখানে সাইজ দিয়ে দেওয়া হয়েছে যে এই ল্যাসেরেশনটা যে ছিঁড়ে যেটা যাবে সেই গ্যাপটা 1 সেন্টিমিটারের বেশি হবে না, 1 সেন্টিমিটারের বেশি হবে না, এবং কোনো ইউরিন বাইরে আসবে না। তার মানে এই ল্যাসারেশনটার সঙ্গে কালেক্টিং ডাক্টের কোনো যোগাযোগ থাকবে না, এটা আগেও ছিল না, যোগাযোগ থাকবে না। তাহলে এটা হলো গ্রেড 2। আর গ্রেড 3 হচ্ছে এটাও কর্টিক্যাল ল্যাসারেশন, কিন্তু টিয়ারটা যদি 1 সেন্টিমিটারের বেশি থাকে কিন্তু কালেক্টিং ডাক্টের সাথে কোনো যোগাযোগ থাকবে না, তার মানে এখানেও ইউরিন বাইরে আসবে না। তাহলে ওই আগের গ্রেড 2টাকে ভেঙে এখানে গ্রেড 2 অ্যান্ড 3 করা হয়েছে নতুন বইতে। এইবার হচ্ছে গ্রেড 4। গ্রেড 4 হচ্ছে টিয়ারটা যদি কালেক্টিং ডাক পর্যন্ত পৌঁছে যায় তখন কি হবে, ব্লাডের সঙ্গে ইউরিনটাও বাইরে চলে আসবে, কিডনির বাইরে চলে আসবে, এক্সট্রাভ্যাসেশন অফ ইউরিন বলে। তার মানে গ্রেড 4 হচ্ছে কালেক্টিং ডাক্টের সঙ্গে যদি কর্টিক্যাল ইনজুরির কানেকশন থাকে তাহলে সেটা হচ্ছে গ্রেড 4। আর গ্রেড 5 হচ্ছে কিডনিতে যদি মাল্টিপিল এক্সট্রাভ্যাসেটেড ইনজুরি থাকে, তার মানে কালেক্টিং ডাক্টের সঙ্গে কমিউনিকেশন আলা মাল্টিপিল ইনজুরি যদি কিডনিতে হয়, অথবা কিডনিটা যদি আলাদা হয়ে যায়, রেনাল পেডিকেল থেকে আলাদা হয়ে যায়। তার মানে এখানে ওইটাকে একটু আলাদা ব্যাখ্যা করা হয়েছে আগের গ্রেড 4-এর সঙ্গে এই গ্রেড 5-এর। মাল্টিপিল মেজর টিয়ার যদি হয় অথবা অ্যাভালশন অফ কিডনি যদি হয় তাহলে তাকে আমরা বলবো গ্রেড 5 রেনাল ইনজুরি। এটা একটু ছবি দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে, জাস্ট একটা ডায়াগ্রামেটিক ছবিটা। আচ্ছা, এটা একটু জানতে হবে রেনাল ইনজুরি। এবার আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ রেনাল ইনজুরি ডিউ টু ব্লান্ট ট্রমা। ভেরি গুড, ব্লান্ট ট্রমা। এখানে একটা কথা আগে জেনে নাও তোমরা, এনি ব্লান্ট এনি ভাইটাল অর্গান ইনজুরিতে, সবসময় চেষ্টা করতে হবে কনজারভেটিভ অ্যাপ্রোচে। কনজারভেটিভ অ্যাপ্রোচ যদি ফেল হয় তখন সার্জিক্যাল ইন্টারভেনশন, আদারওয়াইজ কোনো ভাইটাল অর্গানে সাথে সাথেই অপারেশন করা হয় না। যেমন ব্রেন বলো, লাংস বলো, কিডনি বলো, লিভার বলো, এসব ভাইটাল অর্গানে, হার্ট বলো, সবসময় কনজারভেটিভ চেষ্টা করে দেখতে হবে। তারপরে যদি ফেল হয় তখন সার্জিক্যাল ইন্টারভেনশন। যেহেতু ট্রমা এবং রেনাল ইনজুরি ট্রমার মেন কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং। দিস ইজ ওয়ান অফ দ্য অর্গান হোয়ার ব্লাড সার্কুলেশন পার ইউনিট গ্রাম বডি টিস্যু অনুযায়ী হায়ার ব্লাড সাপ্লাই। বডিতে পার গ্রাম টিস্যু হিসাবে হাই ব্লাড সাপ্লাই যে কয়টা অর্গান আছে তার মধ্যে কিডনি একটা। এরকম আর কি কি অর্গান আছে যেখানে ব্লাড সাপ্লাই খুব হাই, এটা তোমাদের জানার কথা ফিজিওলজিতে। ওয়ান অফ দ্য অর্গান হচ্ছে কিডনি। সব থেকে বেশি পার গ্রাম বডি টিস্যুতে ব্লাড সাপ্লাই সব থেকে বেশি হলো সুপ্রারেনাল গ্ল্যান্ডে। অনেকেরই অনেক ভুল ধারণা আছে থাইরয়েড, আসলে তা না। সুপ্রারেনাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই হচ্ছে হাইয়েস্ট ব্লাড সাপ্লাই পার গ্রাম বডি টিস্যুতে। আর ওই যে বললাম রেনাল, কিডনি একটা, থাইরয়েড একটা, যেখানে ব্লাড সাপ্লাই খুব হাই পার গ্রাম বডি টিস্যু অনুযায়ী। বাট হাইয়েস্ট হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা জ্ঞানঙ্গে পরিষ্কার করে লেখা আছে। আমরা অনেকেই জানি যে মনে বলি থাইরয়েড গ্ল্যান্ডের, আসলে তা নয়। আচ্ছা, তাহলে আউটলাইন অফ রেনাল ইনজুরি কি হবে? এনি ব্লিডিং, এনি ট্রমেটিক ব্লিডিং এর যে ম্যানেজমেন্টের যে প্রোটোকল সেটা তোমাকে ফলো করতে হবে। যদি বলা হয় রেনাল ইনজুরির চিকিৎসা কি, ওই একই রকম ট্রমেটোলজির এটিএলএস প্রোটোকল অনুযায়ী বলে যেতে হবে। এটিএলএস এর প্রোটোকল অনুযায়ী রিসাসিটেট করব। রিসাসিটেট করার জন্য মানে হচ্ছে আমাকে ভাইটাল ফাংশন মেনটেন করতে হবে, সঙ্গে সঙ্গে অ্যাসেস করতে হবে যে ইমিডিয়েট নিড কোনগুলো, কি বলে লাইফ সেভিং, তার কি কি ডিফিকাল্টিস আছে সেটা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কি কি সমস্যা আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে একই কথা, ব্লিডিং হচ্ছে যেহেতু পেশেন্ট শকে থাকলে ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট লাগবে, তার রেসপিরেশন ঠিক রাখতে হবে, তার কার্ডিয়াক ফাংশন ঠিক আছে কিনা ঠিক এগুলো দেখতে হবে। আর
ব্লিডিং ম্যানেজ করার জন্যে ব্লিডিং এনিহোয়ার, ব্লিডিং ম্যানেজ করার ফার্স্ট প্রোটোকল ব্লিডিং এনিহোয়ার। ফার্স্ট প্রোটোকল হচ্ছে তার একটা ইন্ট্রাভেনাস চ্যানেল ওপেন করতে হবে। সরি, আমি একটু ভুল বলছি। ব্লিডিং ম্যানেজ করার ফার্স্ট কথা হচ্ছে শরীরের যে কোনো জায়গায় যদি ব্লিডিং হয় এবং সেটা যদি কন্ট্রোল করার সুযোগ থাকে, ইমিডিয়েটলি কন্ট্রোল করার সুযোগ থাকে, তাহলে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? ওই যে 4P, প্রেশার, প্যাকিং, পজিশন, প্রসিডিওর। যদি সুযোগ থাকে তার মানে কন্ট্রোল অফ ব্লিডিংটা আগে, ফার্স্ট কন্ট্রোল অফ ব্লিডিং যদি সুযোগ থাকে। কিন্তু রেনাল ইনজুরির ক্ষেত্রে আমাদের সেই সুযোগ নেই। বাইরের প্রেশার দিলে ভিতরের ব্লিডিং বন্ধ হবে না, সুতরাং ওই স্টেপ বাদ দিয়ে পরের স্টেপে আমরা চলে যাব। কিন্তু যদি যে কোনো জায়গায় ব্লিডিংয়ের সুযোগ থাকে, কন্ট্রোল অফ ব্লিডিং আগে, কারণ ফুটো কলসে পানি ঢেলে তো লাভ নেই, এটা যেন খেয়াল থাকে। ব্লিডিং বন্ধ করতে গেলে প্রথমেই আমরা আইভি ক্যানুলা দেব, দিয়ে ব্লাড নিয়ে নেব, গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাবো। কিন্তু রক্তের যদি কোথার থেকে শরীর থেকে রক্তক্ষরণ হয়, সহজ কথায় বললে রক্তের বদলা হচ্ছে রক্ত, রক্তের কোনো বিকল্প নাই। কিন্তু রক্ত রেডি হতে যে সময় লাগবে তত সময় বসে থাকলে হবে না। ইমিডিয়েটলি আইভি চ্যানেল ওপেন করার সাথে সাথে তাকে ফ্লুইড দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিকেশন। কথাটার মানে কোন ফ্লুইড আমরা আগে দেবো সেটা আমরা জানি, প্রয়োজনীয় যে ফ্লুইড সেটা যদি হাতের কাছে পাই সেটা দেবো, সেটা না থাকলে তার বিকল্পটা দেবো, সেটা না থাকলে থার্ড অপশান দেবো। যদি কোনোটাই হাতের কাছে না থাকে, যেটা হাতের কাছে থাকে সেটা আমরা দেব। তার মানে ফ্লুইড দিয়ে শুরু করতে হবে এবং যখনই ব্লাড বা প্লাজমা অ্যাভেলেবেল হয়ে যাবে প্রয়োজন অনুযায়ী সেটা তখন আমাদের ট্রান্সফিউজ করতে হবে, কিন্তু ইনফিউশন আগে। ফার্স্ট চয়েস হচ্ছে ব্লিডিংয়ের ক্ষেত্রে আমাদের নর্মাল স্যালাইন, সেকেন্ড চয়েস হার্টম্যান সলিউশন, থার্ড চয়েস আমাদের ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন ডিএনএস, আর লাস্ট অপশান হচ্ছে ডিএ যদি না থাকে। কিন্তু একেবারে বসে আমার ডিএনএস নাই বা নর্মাল স্যালাইন নাই বলে বসে থাকা যাবে না, কিছু দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে ব্লিডিংয়ের ক্ষেত্রে আমাদের বিশেষ করে ভলিউম ডিপ্রেশন, ব্লিডিং না, অনেক কথা আমি একসঙ্গে বলে যাচ্ছি। ভলিউম রিডাকশনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটি রিপ্লেস করতে হবে, দেন কোয়ালিটি। বসে থাকলে হবে না, যে কোনো ভলিউম রিপ্লেস। ডায়রিয়া ভমিটিংয়ের ক্ষেত্রেও তাই, ডায়রিয়ার ক্ষেত্রে আগে কলেরা স্যালাইন দিতে হবে। যদি না কলেরা স্যালাইন হাতের কাছে না থাকে বসে থাকা যাবে না। কলেরা স্যালাইন না থাকলে আমরা হার্টম্যান সলিউশন দেবো, হার্টম্যান সলিউশন না থাকলে আমরা ডিএ দিয়ে শুরু করব। কোনোভাবে স্যালাইন বন্ধ করে রাখা যাবে না। সুতরাং আগে ভলিউম রিপ্লেসমেন্ট, কোয়ান্টিটি রিপ্লেসমেন্ট, দেন কোয়ালিটি রিপ্লেসমেন্ট। আচ্ছা, তাহলে আমি ইন জেনারেল বললাম যে ভলিউম রিজার্ভ করার জন্য। এইবার রেনাল ইঞ্জুরির ক্ষেত্রে আমরা ওয়েট করব। মোস্ট অফ দ্য রেনাল ইঞ্জুরি, স্পেশালি গ্রেড 1, 2, 3, গ্রেড 1, 2, 3, ইভেন গ্রেড 4, নতুন ক্লাসিফিকেশন অনুযায়ী গ্রেড 4, এগুলো কনজারভেটিভ ট্রিটমেন্টেই ভালো হয়ে যেতে পারে, আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে। কিন্তু গ্রেড 5 যেটা বা আগের গ্রেড 4 যেটা, অ্যাভালশন অফ দ্য কিডনি, এটা আগে একটু বলে নেই। অ্যাভালশন অফ দ্য কিডনি মানে কিডনি তার পেডিকেল থেকে টোটালি আলাদা হয়ে গেছে। এই কিডনিকে কনজারভেটিভ দিয়ে ওই কিডনির কোনো লাভ হবে না। এটা যদি আমরা ইমিডিয়েটলি ডায়াগনোসিস করতে পারি তাহলে বেস্ট অপশান হচ্ছে ওই কিডনিটাকে আমাদের ট্রান্সপ্লান্ট করা, অটো ট্রান্সপ্লান্ট করা। যেহেতু কিডনি শরীর থেকে আলাদা হয়ে গেছে, অ্যাভালশন অফ দ্য কিডনি, এর ইমিডিয়েট চিকিৎসা যদি আমাদের করার সুযোগ থাকে অটো ট্রান্সপ্লান্ট করা, অর্থোটপিক অটো ট্রান্সপ্লান্ট। এটা ইজিআর, অর্থোটপিক মানে যেখানে কিডনি আছে ওখানে রাখি না আমরা, এটা ইন্টারনাল আইলিয়াক ভেসেলের সঙ্গে আমরা এটাকে ট্রান্সপ্লান্ট করি, অ্যানাস্টোমোসিস করে দিই, এটা ইজিআর। আর যদি সে সুযোগ না থাকে তখন তো আমাদের কিছু করার নাই। ইমিডিয়েটলি তত কিডনি তো বেশি সময় শরীরে থাকবে না, অ্যাভাসকুলার কিডনি বডিতে বেশি সময় থাকবে না, সুতরাং সেক্ষেত্রে আমাদের সার্জিক্যালি ওই কিডনিটাকে রিমুভ করে ফেলে দিতে হবে, বা ব্লাড ভেসেলকে যদি ব্লিডিং থাকে আমাদের বন্ধ করে দিতে হবে, লাইগেট করে দিতে হবে। তাহলে এটা হলো গ্রেড 4 বা নতুন অঙ্গ অনুযায়ী গ্রেড 5-এর কথা বললাম। বাদ বাকি তিনটাই কিন্তু আমাদের কনজারভেটিভলি ভালো হয়ে যায়। মোর দ্যান 90% কনজারভেটিভ ট্রিটমেন্টে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যদি না হয়, যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে তাহলে অ্যাকর্ডিংলি আমাদের তখন ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। দিস ইজ অল অ্যাবাউট ইঞ্জুরি টু দ্য ম্যানেজমেন্ট অফ রেনাল ইঞ্জুরি। এবার আমাদের সেকেন্ড
আজকের ডিসকাশনে সেকেন্ড টোকেনে কোশ্চেন যেটা আছে, মেনশন দি পোর্ট ডান ইন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এটা একটা বার্নিং কোশ্চেন। এটা দুটো ইম্পর্টেন্স আছে। একটা হলো যে এটা ধরে নেওয়া হয় তোমরা এটা মোটামুটি জানো, এটা সম্বন্ধে একটু খালি জানলে হবে না, একটু ডিটেল জানতে হবে। এর সঙ্গে আরো কিছু কোশ্চেন আছে যেটা প্রস্তুত থাকতে হবে বলার জন্য। কয়টা পোর্ট করা হয় ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে? এখানে কতগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমরা সবাই জানো এখানে 4টা পোর্ট করা হয়। তখন জিজ্ঞাসা করা হবে কোন পোর্টটা আগে করা হয়। ডেফিনেটলি আমলিকাল পোর্ট। এটা হয় আমলিকাস দিয়ে করি অথবা আমলিকাসের বিলো দ্য আমলিকাস করি, কখনো কখনো অ্যাবাভ দ্য আমলিকাসও করা যায়, বাট এটাকে বলা হয় আমলিকাল পোর্ট। আইডিয়ালি এটা বিলো দ্য আমলিকাস করা হয়। আমলিকাল পোর্ট এটা কত মিলিমিটার পোর্ট থাকে? এটা 4টা পোর্ট যে আমরা করি তার 2টো থাকে স্ট্যান্ডার্ড কলিসিস্টেক্টমিতে। স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিতে আমরা 2টো করি 10 মিলিমিটার পোর্ট, 2টো করি 5 মিলিমিটার পোর্ট। এখন কিন্তু অনেক রকম কলিসিস্টেক্টমি হয়, সিঙ্গেল পোর্ট কলিসিস্টেক্টমি হয়, তারপরে হচ্ছে নিডল স্কোপ কলিসিস্টেক্টমি হয়, সবই ল্যাপারোস্কোপিক। নিডল স্কোপ মানে প্রতিটা পোর্টের ডায়ামিটারই 3 মিলিমিটার, খুব ছোট ছিদ্র করে করা হয়। আর সিঙ্গেল পোর্ট কলিসিস্টেক্টমিতে আমলিকাসে একটা মাত্র পোর্ট তৈরি করা হয়, ওর মধ্যে দিয়ে সমস্ত যন্ত্র ঢুকানো হয়। সুতরাং কলিসিস্টেক্টমি এখন অনেকভাবে করা হয়। স্ট্যান্ডার্ড কলিসিস্টেক্টমি আমি যেটা আলোচনা করছি সেটাই 4টা পোর্ট করা হয়। 2টো হচ্ছে 10 মিলিমিটার পোর্ট। 10 মিলিমিটার ফার্স্ট পোর্ট করা হয় হচ্ছে আমলিকাল পোর্ট। সেখান দিয়ে আমরা প্রথমে পোর্ট তৈরি করে কি করি? পোর্ট তৈরি করে সিদ দিয়ে। কোন মেথডে পোর্ট তৈরি করা হয়? একটা করে ব্লান্ট মেথড, একটা হচ্ছে ওপেন মেথড। ব্লান্ট মেথড, ওপেন মেথড। ওপেন মেথড মানে হচ্ছে লেয়ার বাই লেয়ার টিস্যু কেটে পোর্টটাকে ঢুকানো হয়, ইয়েটাকে ঢুকানো হয়, কি বলে ওটাকে, সিদটাকে ঢুকানো হয়। আর একটা হচ্ছে যে স্কিনটা কেটে ও সিদটাকে থ্রাস্ট করে ভিতরে ঢুকাই দেওয়া হয়। এটাই প্র্যাকটিস বেশি করা হয়। এই প্র্যাকটিসের একটা ডেঞ্জারও আছে যে টিপে, এই সিতের টিপে যে ইনজুরি হতে পারে, ইন্টেস্টিনাল অর্গান ইনজুরি হতে পারে। ইন্টেস্টিনাল বলছি কেন, অ্যাবডোমিনাল অর্গান ইনজুরি হতে পারে। ডিটেলস জানতে হবে এগুলো তোমাকে। তাহলে প্রথমে আমরা করি আমলিকাল পোর্ট, সেখান দিয়ে আমরা প্রথমে ক্যামেরা ঢুকাই। ক্যামেরা ঢুকায় আমরা একটা জেনারেল অ্যাসেস করি, জেনারেলাইজড অ্যাসেস করি আমরা একটা। প্রথমে আমলিকাল পোর্ট তৈরি করে সিদ দেওয়ার পর ক্যামেরা ঢুকানো হয়। ক্যামেরা ঢুকায় একটা জেনারেলাইজড অ্যাসেসমেন্ট করা হয়, যেটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করা সম্ভব কি সম্ভব না। যদি আমরা মনে করি যে না এটা সম্ভব বা চেষ্টা করা যেতে পারে, তখন আমরা গ্যাস দেই, গ্যাস ঢুকাই দেই। ক্যামেরা ঢুকানোর পর গ্যাস ঢুকানো হয়। গ্যাস ঢুকায় আরো ভালো করে অ্যাসেস করা হয়। কি গ্যাস ঢুকানো হয় তোমরা জানো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকানো হয়। এইবার ওই ক্যামেরার অ্যাসেসমেন্টে আমাদের এপিগ্যাস্ট্রিয়ামে যে পোর্ট, এপিগ্যাস্ট্রিয়ামে আমাদের 10 মিলিমিটার আর একটা পোর্ট তৈরি করি আমরা। এপিগ্যাস্ট্রিয়ামে একটা পোর্ট তৈরি করি 10 মিলিমিটার পোর্ট, সেটা দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট ঢুকাই। ওই পোর্ট দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট ঢুকাই। এরপরে তৈরি করা হয় লয়েন পোর্টটা। লয়েনের এখানে যে পোর্টটা তৈরি করা হয়, লাস্ট একদম মোস্ট ল্যাটারাল যে পোর্টটা তৈরি করা হয় সেটা হচ্ছে থার্ড পোর্ট তৈরি করা হয়। আর এই দুটোর মাঝখানে সাবকোস্টাল রিজনে আরেকটা পোর্ট করা হয় 5 মিলিমিটার। এটা হচ্ছে সুবিধা মতো, এটার পজিশনটা নির্ভর করে পেশেন্টের কনফিগারেশনের উপর। যদি পেশেন্ট থিন হয় একটু দূরে করতে হয়, আর যদি পেশেন্ট ওয়াইড হয় তাহলে কাছাকাছি করতে হয়, যাতে ইনস্ট্রুমেন্টগুলো ক্লাউডিং না হয় ভিতরে কাজ করার সময়। সুতরাং 4টা পোর্ট হচ্ছে, একটা আমলিকাল পোর্ট, একটা এপিগ্যাস্ট্রিয়ামে পোর্ট, একটা সাবকোস্টাল রিজিনে এবং একটা লয়েন এরিয়াতে। 4টা পোস্ট থাকে। তার মধ্যে ল্যাটারাল দুটো হচ্ছে 5 মিলিমিটার আর মিডিয়ান দুইটা হচ্ছে 10 মিলিমিটার পোর্ট। এটা হলো পোর্ট সম্বন্ধে বললাম। কোলিসিস্টেক্টমির ক্ষেত্রে এই পোর্ট। কার্বন ডাইঅক্সাইড কেন ঢুকানো হয়? কোশ্চেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কেন ঢুকানো হয়। কার্বন ডাইঅক্সাইডের দুটো উপকারিতা। একটা হচ্ছে যে এটা আমরা যদি কার্বন ডাইঅক্সাইড না ঢুকায় অক্সিজেন ঢুকাতাম তাহলে অসুবিধাটা কি? অক্সিজেন তো বেশি অ্যাভেলেবেল, অপারেশন থিয়েটারে বেশি অ্যাভেলেবেল অক্সিজেন। অক্সিজেনের সিলিন্ডারগুলো বড় বড় সিলিন্ডারে পাওয়া যায়।
অক্সিজেন ঢুকালে হতে পারে কি, আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, ইলেকট্রিসিটি ব্যবহার করি সেই সব ইনস্ট্রুমেন্টে, যেমন ডায়াথার্মি করার জন্যে, কাটিংয়ের জন্যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি। সুতরাং এখানে যে ইলেকট্রিসিটি ব্যবহার করার জন্য এটা অক্সিজেনের সংস্পর্শে এটা ব্লাস্ট হতে পারে এবং বার্ন হতে পারে। বার্ন এবং ব্লাস্ট এক্সটেন্সিভ হতে পারে। এক্সটেন্সিভ বার্ন তো এমনিই হয়, আমরা ইন্টেনশনালি বার্ন করি, সেটা এক্সটেন্সিভ বার্ন হতে পারে ইভেন, এবং ভিতরে ব্লাস্ট হয়ে যেতে পারে এই অক্সিজেনের সংস্পর্শে আসলে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড দিলে সেটা হয় না। এটা হলে একটা সুবিধা। কার্বন ডাইঅক্সাইডে আর একটা সুবিধা আছে, সেটা বলার আগে আমি বলে নেব যে কার্বন ডাইঅক্সাইড না ব্যবহার করে আমরা নাইট্রোজেন কেন ব্যবহার করি না, আমরা বাতাস কেন ব্যবহার করি না। বাতাসে তো নাইট্রোজেন আছে 78%, এবং এর জন্য কোনো পয়সা লাগে না, সস্তা, বাতাসের সঙ্গে লাগাই দিলে পারেই হয়ে যেত। সেটা কেন ব্যবহার করি না? বা সিলিন্ডারে নাইট্রোজেনও তো নিষ্ক্রিয় গ্যাস, সেটা দিলে আমাদের ব্লাস্ট হবে না বা এক্সেসিভ বার্ন হবে না। তাহলে আমরা নাইট্রোজেন কেন ব্যবহার করি না? কার্বন ডাইঅক্সাইডের একটু আগে যে সুবিধাটা বললাম, আরেকটা বড় সুবিধা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন থেকে 20 গুণ বেশি সলুবেল। এটা গ্যানং গাইটংয়ে পরিষ্কার করে লেখা আছে, 20 টাইমস মোর সলুবেল কার্বন ডাইঅক্সাইড। তার মানে কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাবডোমেনে আমরা যখন দেবো এটা দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, সিস্টেমে অ্যাবজর্ব হয়ে যায়। সুতরাং এটা কোনো বাবেল তৈরি করে না, ভেসেলের মধ্যে অ্যাবজর্ব হওয়ার পর কোনো বাবেল তৈরি করে না। এটা একটা বড় সুবিধা। আমরা যদি নাইট্রোজেন ব্যবহার করি, নাইট্রোজেনটা যদি ভেসেলের মধ্যে ঢুকে যায় এটা বাবেল তৈরি করবে এবং এয়ার এম্বোলিজম হবে। তোমরা ফিজিওলজিতে পড়ে এসছো কেইশানস ডিজিজ, ডিকম্প্রেশন সিনড্রোম, মানে হঠাৎ করে যদি আমরা পানির নিচে চলে যাই, নিচের থেকে উপরে আসি, তাহলে প্রেশারের জন্য আমাদের এয়ার এম্বোলিজম হতে পারে, এগুলো ডিকম্প্রেশন সিনড্রোম বা কেইশানস ডিজিজ। সেই একই ইফেক্ট আমাদের হতে পারে নাইট্রোজেন ব্যবহার করলে পারে। যেহেতু বাতাসে নাইট্রোজেন আছে, বাতাস যদি আমরা ব্যবহার করি একই কমপ্লিকেশন হওয়ার ঝুঁকি থাকবে। প্লাস শুধু ভেসেলে না, কখনো কখনো আমাদের অপারেশন থিয়েটারে যখন কার্বন ডাইঅক্সাইড শেষ হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড নাই, তখন আমরা বাতাস ব্যবহার করার চেষ্টা করি বা বাতাস ব্যবহার করি, কিন্তু সেসব ক্ষেত্রে দেখা যায় রুগীর সাবকিউটেনিয়াস এমফাইসিমা হয়ে গেছে অপারেশনের পর। মানে একই কথা, ওই নাইট্রোজেন আমাদের সাবকিউটেনিয়াস টিস্যু প্লেনে ঢুকে যাওয়ার পর ওখানে বাবেল তৈরি করে রাখছে, হ্যাঁ, সাবকিউটেনিয়াস এমফাইসিমা হয়ে গেছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে আমাদের এই কমপ্লিকেশনটা হবে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড। এই টোকেনে আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা আছে, মেনশন দ্য ডিজিজ অফ দ্য প্রোস্টেট। হ্যাঁ, এটাও একটা ভালো কোশ্চেন। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ বিপিএইচ, আমি আগেই বলে ফেলছি এটা, তারপর এটা রিক্যাপিচুলেট করতে হবে। প্রোস্টেটে কি কি ডিজিজ হতে পারে, কয়েকটা কমন ডিজিজের, প্রোস্টেটে খুব বেশি ডিজিজ সম্বন্ধে আমাদের জানার দরকার নাই এবং হয়ও না। এখানে ইম্পর্ট্যান্ট ডিজিজের মধ্যে হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে হচ্ছে প্রোস্টেটাইটিস অ্যান্ড প্রোস্টেটিক অ্যাবসেস, প্রোস্টেটাইটিস অ্যান্ড প্রোস্টেটিক অ্যাবসেস। এবং এই ইনফ্লামেশনের মধ্যে আরেকটা ডিজিজ আমরা একটু আলাদা করতে পারি, সেটা হচ্ছে টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস হয় না এমন কোনো অর্গান নাই, অল লিভিং টিস্যুতেই টিউবারক্লোসিস হতে পারে বডির, টিউবারক্লোসিস। এরপরে আরেকটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ডিজিজ, সে যেটাকে আমরা বলছি বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। এটা একটা ডেভেলপমেন্টাল ডিজিজ বা ডিজেনারেটিভ ডিজিজ, যেটাই আমরা বলি না কেন, বা হাইপারট্রফিক ডিজিজ যেভাবে আমরা বলি না কেন। আর হচ্ছে প্রোস্টেটিক ক্যান্সার, কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। তাহলে এই চারটা ডিজিজের নাম আমাদের জানতে হবে। ইনফ্লামেশনের মধ্যে প্রোস্টেটাইটিস অ্যান্ড অ্যাবসেস, টিউবারক্লোসিস, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি এবং কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। এখানে বার্নিং কোশ্চেন যেটা, সেটা হচ্ছে প্রোস্টেট, বিপিএইচ এবং কার্সিনোমা প্রোস্টেট তুমি কিভাবে আলাদা করবা। এই কোশ্চেন পরে আছে, তখন আমরা না হয় আলোচনা করব। ক্লিনিক্যালি কিভাবে আইডেন্টিফাই করবা, প্রোস্টেটের কোনো কেস সম্বন্ধে বা প্রোস্টেটের ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলতে হলে অবশ্যই তোমাকে ডিআরই ফাইন্ডিং বলতে হবে। আর কোনো ফাইন্ডিং দিয়ে ক্লিনিক্যালি তুমি নিশ্চিত হয়ে বলতে পারবা না।
যে বয়স বেশি হয়েছে, প্রস্তাব আটকে আছে, সুতরাং বিপি না, বিপি নাই, ক্যান্সার হইতে পারে, তার ইয়েও থাকতে পারে, স্ট্রিকচার ইউরেথ্রা থাকতে পারে। একমাত্র ডায়াগনোসিসের, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পথ হচ্ছে ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এখানে কি কি ফাইন্ডিংস পাওয়া যাবে দুটোই, সেটা আমাকে পর করে বলতে হবে, এক এক করে বলতে হবে। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব। এখানে আরেকটা পার্ট আছে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ বিপিএইচ। এটা তোমরা আগের দিনও আমি বলেছি, কমপ্লিকেশন ভাগ করে করে বলবা। অ্যানাটমিক্যাল চেঞ্জেস, প্যাথোলজিক্যাল ডিজিজ অ্যান্ড ফাংশনাল কমপ্লিকেশন, ডিটোরিয়েশন, যেটাই বলো না কেন। তাহলে অ্যানাটমি হলো, পরপর যদি আমরা বলি, ব্লাডারে এই পানি পড়ে নাকি? আচ্ছা, তোর যাওয়া দরকার নেই। অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে ব্লাডার হাইপারট্রপি, ব্লাডার ডাইভার্টিকুলোসিস, ভিইউআর। ভিইউআর হচ্ছে প্যাথোলজির মধ্যে আমরা বলতে পারি হাইড্রোইউরেটেরোনেফ্রোসিস বা হাইড্রোনেফ্রোসিস, যেভাবেই বলো না কেন, হাইড্রোইউরেটেরোনেফ্রোসিস, হাইড্রোইউরেটেরোপাইলোনেফ্রোসিস, যে কোনো কথাই বলো না কেন। প্যাথোলজিক্যাল চেঞ্জের মধ্যে কি আছে? ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, রিটেনশন, ইনফেকশন, স্টোন ফরমেশন, ভিইউআর, বেসিক ইউরেটারিক রিফ্লাক্স, এগুলো হেমাচুরিয়া, এগুলো হচ্ছে সবই কমপ্লিকেশনের মধ্যে। ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, রিটেনশন, কি বললাম, ইনফেকশন, স্টোন ফরমেশন, হেমাচুরিয়া, ভিইউআর। আর ফাংশনাল কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। ইন্ডিকেশন আমরা পরে আলোচনা হলে পরে বলবো, কারণ এটা বারবার আলোচনা করার উদ্দেশ্য হলো বিপিএইচ সম্বন্ধে তোমাদের ডিটেলস জানতে হবে। কারণ পরীক্ষার সময় যদি 15 জনের পরীক্ষা হয়, তাহলে অ্যাটলিস্ট 10 জনের থাকবে বিপিএইচ। কারণ এই রুগী ওয়ার্ডে বেশি সময় থাকে, এরা বেশি দিন থাকে, এদের পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। অন্য রুগীগুলো হসপিটালে বেশি দিন থাকে না, অ্যাভেলেবেল পাওয়া যায় না। কারণ এটার সম্বন্ধে তোমাকে ডিটেলস জানতে হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখন আসবে, সেটা হলো হোয়াট ডু মিন বাই সার্জিক্যাল জন্ডিস। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ডিটেল জানতে হবে এটার সম্বন্ধে। সার্জিক্যাল জন্ডিস, সার্জিক্যাল জন্ডিস কথাটার মানেই হচ্ছে সার্জিক্যালি কারেক্টেবল জন্ডিস, যে জন্ডিস কারেকশন করার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। এর আরেকটা নাম হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে এই সার্জিক্যাল জন্ডিস, তোমাকে অবস্ট্রাকটিভ জন্ডিস ডায়াগনোসিস তুমি কিভাবে করবা? ফার্স্ট কথা হলো সেটা। অবস্ট্রাকটিভ জন্ডিস ডায়াগনোসিস করলে তোমাকে কি করতে হবে? ফার্স্ট তোমাকে ডায়াগনোসিস করতে হবে জন্ডিস আছে কিনা। জন্ডিস আছে কিনা আমরা ক্লিনিক্যালি সেটা নিশ্চিত হব। ক্লিনিক্যালি এটা জন্ডিস যে নাই এ কথা বলতে গেলে তোমাকে ডে লাইট এক্সামিন করতে হবে, ডে লাইট এক্সামিন করতে হবে। কোথায় কোথায় আমরা জন্ডিস দেখি বডির, এগুলো সব ডিটেল জানতে হবে। কোথায় কোথায় জন্ডিস দেখি, উপর থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে জন্ডিস দেখি আমরা আপার পালপেব্রাল কনজাংটিভাতে, টাঙ্গের কোন সারফেসে? আন্ডার সারফেস অফ দ্য টাং। পামে দেখি, কোথায় দেখি আমরা? পামে, পামার পাল্পে দেখি, ক্রিজে না কিন্তু পাল্পে, পামে। নেল বেডে দেখি, পাম নেল বেড, নেল বেড বোথ হ্যান্ড অ্যান্ড ফিট নেল বেডে। আর কোথায় দেখি? আর একটা হচ্ছে জেনারেলাইজ কমপ্লেক্সন। একটা রুগীকে দূর থেকে দেখে, জন্ডিস যদি বেশি হয় দেখ গোটা রুগীটাই হলুদ হয়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের কিন্তু চোখ দেখা যায় না, তখন আমাদের কাছে অপশন থাকে, বাচ্চাদের আমরা দেখি স্কিনে, স্কিনটা স্ট্রেস করে দেখি, বডি স্কিনটা স্ট্রেস করলে আমরা বুঝতে পারি এটা জন্ডিস হয়েছে কিনা। তাহলে কি বললাম, জন্ডিস কোথায় কোথায় দেখি? কনজাংটিভাতে দেখি আমরা, টাঙ্গের আন্ডার সারফেস অফ দ্য টাং, বা যেটাকে আমরা বলি ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং। আন্ডার সারফেস, টাং এবং পেনিসের আন্ডার সারফেস মানে হলো ভেন্ট্রাল সারফেস। আমরা পামে দেখি, পাম অ্যান্ড সোলে দেখি, পাল্পে, ক্রিজে না কিন্তু, নেল বেডে দেখি, অ্যান্ড জেনারেলাইজ কমপ্লেক্সন, এসব জায়গায় আমরা জন্ডিস দেখি। এই জন্ডিস
দেখার পর আমি নিশ্চিত হব কি হবে, আমি সেরাম বিলিরুবিন করলে জন্ডিস নিশ্চিত হতে পারবো। সেরাম বিলিরুবিন করলে জন্ডিস নিশ্চিত হতে পারবো। বিলিরুবিন যদি হাই থাকে, অন বিলিরুবিন 1 মিলিগ্রাম পার ডিএল এর বেশি যদি থাকে, তাহলে আমরা তাকে বলবো ক্লিনিক্যাল, আজকাল 1 মিলিগ্রামই বলে ক্লিনিক্যাল জন্ডিস। তাহলে জন্ডিস আমরা ক্লিনিক্যালি দেখবো, সেটা নিশ্চিত হবো বায়োকেমিক্যাল টেস্ট করে, সেরাম বিলিরুবিন করে। জন্ডিস নিশ্চিত হলাম। জন্ডিস নিশ্চিত হওয়ার পর আমাকে নিশ্চিত হতে হবে এটা কোন ধরনের জন্ডিস। এটা কি অবস্ট্রাকটিভ জন্ডিস না নন অবস্ট্রাকটিভ জন্ডিস, আমি বেশি ডিটেলস আলোচনায় যাব না। এটা জানার জন্য আমাদের টেস্ট কি, সিম্পল একটা টেস্ট, অবস্ট্রাকটিভ জন্ডিস না নন অবস্ট্রাকটিভ জন্ডিস দেখার জন্য আমরা দেখবো বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, কোন বিলিরুবিন বেশি আছে, হ্যাঁ, সলুবিল বা ইনসলুবিল বিলিরুবিন। সলুবিল বিলিরুবিন যদি বেশি থাকে তাহলে এটা সলুবিল কি, হ্যাঁ, বিলিরুবিন কনজুগেটেড না নন কনজুগেটেড। কনজুগেটেড বিলিরুবিন মানে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, আর নন কনজুগেটেড বিলিরুবিন মানে হচ্ছে হেপাটিক বা প্রি হেপাটিক জন্ডিস। এক কথায় হেপাটিক বা প্রি হেপাটিক জন্ডিস। আর কনজুগেটেড বিলিরুবিন যদি হাই থাকে তাহলে আমরা এটা বলবো পোস্ট হেপাটিক জন্ডিস। আর পোস্ট হেপাটিক জন্ডিস মানে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। আমি সহজ করে বলছি, অনেকভাবে জন্ডিসের ক্লাসিফাই করা হয়। আবার একভাবে করা হয় হেমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস, পোস্ট হেপাটিক জন্ডিস, দুইভাবে করা হয়, আমি সেখানে যাচ্ছি না। তাহলে আমরা একসঙ্গে বিলিরুবিন দেব এবং ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, কনজুগেট আর আনকনজুগেটেড বিলিরুবিন একসঙ্গে বিলিরুবিনের 3টা টেস্ট দিলে আমরা জানতে পারবো যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস কি না। এইবার অবস্ট্রাকটিভ জন্ডিস জানার পর আমার অ্যাপ্রোচ হবে কজ অফ অবস্ট্রাকশন। অবস্ট্রাকশনের কজ কি সেটা ডায়াগনোসিস করতে হবে। এটা আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশন আছে। হেপাটোবিলিয়ারি সিস্টেমের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম করা। তাহলে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডায়াগনোসিস করতে গেলে আমরা এই 3টা স্টেপে যাব। ক্লিনিক্যালি যেটা যদি জন্ডিস পাই তাকে আমরা বায়োকেমিক্যালি কনফার্ম করব। জন্ডিসটা অবস্ট্রাকটিভ কিনা সেটা দেখার জন্য আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিলিরুবিন করব বা কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল দেখব। আর কজ অফ জন্ডিস দেখার, অবস্ট্রাকটিভ জন্ডিস দেখার জন্য আমরা ইমেজিং টেকনিকে যাব, যে কোনো ইমেজিং টেকনিকে যাব। এর বেশি আমি এখানে কিছু বলছি না। এইবার মেনশন দি প্রবলেম অফ অপারেশন ইন এ জন্ডিস পেশেন্ট, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। টিচার যেই থাকুক না কেন, অবস্ট্রাকটিভ জন্ডিসের কথা আসলে এগুলি আসবে। প্রিপারেশন অফ এ পেশেন্ট ফর সার্জারি অ্যান্ড প্রবলেমস ডিউরিং অপারেশন, এ কথা জিজ্ঞাসা করা হবে। কি কি প্রবলেমস হতে পারে জন্ডিসের রুগীকে, অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগীকে অপারেশন করতে গেলে কি কি প্রবলেম হতে পারে, এটা মোটামুটি তোমরা জানো। এক এক করে যদি আমরা বলি, তাহলে প্রথম প্রবলেম হচ্ছে ব্লিডিং হওয়ার ঝুঁকি বেশি থাকবে। কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসে কেন ব্লিডিং বেশি হবে, যেখানে ফ্যাট সলুবিল ভিটামিন অ্যাবজর্ব হতে পারবে না। ফ্যাট সলুবিল ভিটামিন অ্যাবজর্ব না হলে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি হবে না, প্রথ্রম্বিন তৈরি হবে না। প্রথ্রম্বিন হচ্ছে এটা ফ্যাক্টর ডিপেন্ডেন্ট, কোয়াগুলেশন ফ্যাক্টর ডিপেন্ডেন্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট। সুতরাং ফ্যাট সলুবিল ভিটামিন যদি অ্যাবজর্ব না, ফ্যাট সলুবিল ভিটামিন অ্যাবজর্পশন হওয়ার জন্য আমাদের বাইল লাগে। অবস্ট্রাকটিভ জন্ডিস হলে পারে ফ্যাট বা ফ্যাট সলুবিল ভিটামিন অ্যাবজর্ব হবে না, সুতরাং আমাদের কোয়াগুলেশন ডিফিকাল্টিস হবে। কোয়াগুলেশন ডিফিকাল্টিসের জন্য ব্লিডিং হওয়ার ঝুঁকি বেশি থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্লিডিং যদি বেশি হয় ইনডাইরেক্টলি, তাহলে বিভিন্ন অর্গান, পার অপারেটিভ অর্গান ইনজুরি হওয়ার ঝুঁকি বেশি থাকবে। ব্লিডিং হলে পারে আমরা ফিল্ডটা পরিষ্কার করে দেখতে পারবো না, বিভিন্ন অর্গানে আমাদের অপারেশনের সময় ইনজুরি হয়ে যেতে পারে। থার্ড, যেটা না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেপাটোরেনাল শাটডাউন বা হেপাটোরেনাল সিন্ড্রোম। সেটা কি, আমরা যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগীকে ফুল প্রিপারেশন না নেই, তাহলে এটা ব্লিডিং হওয়ার জন্যে, ব্লিডিং যদি বেশি হয়
তাহলে রেনাল পারফিউশন কমে যাবে, রেনাল পারফিউশন কমে যাবে। আর এই বিলিরুবিন, বিলিরুবিন অল বডি পিগমেন্ট আর নেফ্রোটক্সিক, এটা মনে রাখবা, অল বডি পিগমেন্ট আর নেফ্রোটক্সিক। বডিতে বডি পিগমেন্ট কি কি আছে? বিলিরুবিন আছে, মেলানিন আছে, মাইলোগ্লোবুলিন আছে, এভরি অন ইজ নেফ্রোটক্সিক। তাহলে এই হিমোগ্লোবিন যখন কনসেন্ট্রেটেড ফর্মে কিডনি দিয়ে যাবে এবং কিডনির পারফিউশন ব্লিডিংয়ের জন্য কমে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে, এই দুটো ফ্যাক্টর একসঙ্গে কাজ করবে। হিমোগ্লোবিন ইজ নেফ্রোটক্সিক এবং এর যখন রেনাল পারফিউশন কমে যাবে, ফ্লো কমে যাবে, তখন এটা দীর্ঘ সময় কিডনির উপর কাজ করবে এবং কিডনি ড্যামেজ হবে। সুতরাং লিভার জনিত কারণে যদি কিডনি ড্যামেজ হয় তাকে সেটাকে আমরা বলি হেপাটোরেনাল শাটডাউন বা হেপাটোরেনাল সিনড্রোম। তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখলে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। একটা ব্লিডিং, একটা হচ্ছে পার অপারেটিভ ইনজুরি, আর একটা হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম। এই তিনটার কথা মনে রাখতে হবে, হেপাটোরেনাল সিনড্রোম। এই তিনটাকে প্রিভেন্ট করার জন্যে আমাদের একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগীকে অপারেশন করতে হলে কি কি প্রস্তুতি লাগবে এটা তোমাকে ডিটেল জানতে হবে। এক নম্বর হলো, যে কোনো প্রিপারেশন নেওয়ার আগে আমি সার্জারির জন্য প্রিপারেশন নেব, সুতরাং রুগীকে কাউন্সেলিং করতে হবে, রুগীকে বলতে হবে যে আপনার এই সমস্যা, এই চিকিৎসা। রুগী তো মনে করবে জন্ডিসের রুগীর আবার অপারেশন লাগবে কেন? জন্ডিসের রুগী তো মালা পড়া বা ওষুধ খেলে পারে, করলে ভালো হয়ে যায়, অপারেশন লাগবে কেন? আর অবস্ট্রাকটিভ জন্ডিস রুগীর সম্বন্ধে রুগীর আর একটা খারাপ ধারণা আছে, সেটা হলো রুগী এটাকে বলে, গ্রামে বলে মেটে জন্ডিস বা মেটে জন্ডিস। কেন? মাটির মতো পায়খানা হয়, এই জন্যই একে বলে মেটে জন্ডিস, মাটির মতো পায়খানা হয়। আর রুগীকে জিজ্ঞাসা করলে বলবে আপনার পায়খানা কেমন হয়? মাটির মতো হয়। প্রস্রাব কীরকম হয়? খুব ভালো হয়, হ্যাঁ, ওর প্রস্রাব ভালো হয়, হলুদি হয়, হ্যাঁ, সে মনে করে এটা কোনো সমস্যা না। অথবা উল্টা, অনেক সময় বলবে যে প্রস্রাব হলুদ হয় কিন্তু পায়খানা খুব ভালো হয়, সাদা হয়। হ্যাঁ, সাদা হওয়াটাও খারাপ, মাটির মতো হওয়াটাও খারাপ, দুটোই খারাপ। কিন্তু রুগী তো আর মেডিকেল সায়েন্স পড়ে আসে নাই, রুগী ওভাবে বলতে চায়। যাই হোক, তাহলে আমাদের কি বলছিলাম, প্রিপারেশন, রুগীকে কাউন্সেলিং করতে হবে। এরপরে একটা অপারেশন করতে হলে রুগী যদি অপারেশন করতে রাজি হয় তখন আমাদের প্রস্তুতি লাগবে। কি প্রস্তুতি? প্রথমে রুগীর নিউট্রিশন এবং ব্লাড আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি থাকে সেটা আমরা কারেক্ট করার চেষ্টা করতে পারি। ব্লাড আর নিউট্রিশন, এটা খুব জরুরি না, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। যেটা ম্যান্ডেটরি সেটা হলো কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকবে, সুতরাং কোয়াগুলেশন ডিসঅর্ডার আমাদের কারেক্ট করতে হবে। কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা আমি বুঝবো কিভাবে? কোন টেস্ট করে বুঝবো? প্রথ্রম্বিন টাইম। আমি প্রথ্রম্বিন টাইম করবো। প্রথ্রম্বিন টাইমের ইন্টারপ্রিটেশন জিজ্ঞাসা করে। আমি কিন্তু অনেক কথা একসাথে বলে যাচ্ছি। প্রথমেই বলছিলাম যে কোশ্চেন আলোচনা যখন করব অনেক কথা আসবে। প্রথ্রম্বিন টাইম তোমাকে জিজ্ঞাসা করে, প্রথ্রম্বিন টাইম কখনো দেখছো? রিপোর্ট দেখছো? রিপোর্টে কি থাকে? রিপোর্টে 3টা পয়েন্ট থাকে, এটা জিজ্ঞাসা করে কি কি পয়েন্ট থাকে। যদি কখনো কেউ দেখে না থাকো, ওয়ার্ডে যখন যাও দেখে নিবা প্রথ্রম্বিন টাইমে কি কমেন্ট থাকবে। প্রথ্রম্বিন টাইমে 3টা কমেন্ট থাকে। একটা হচ্ছে পেশেন্টের একটা রিডিং থাকে, কন্ট্রোলের একটা রিডিং থাকে এবং একটা কমেন্ট থাকে, বা আইএন রেশিও বলে, আইএন রেশিও বলে। এটা না না জানলেও হবে, রেশিও না জানলেও হবে, 3টা কমেন্ট থাকে। প্রথমে হলো পেশেন্টের একটা লেভেল, একটা হচ্ছে কন্ট্রোল ভ্যালু, পেশেন্ট ভ্যালু, কন্ট্রোল ভ্যালু। অ্যাবনর্মাল কখন বলবো? এই ভ্যালুগুলো কিন্তু ভ্যারি করে, এটাকে বলে রেফারেন্স ভ্যালু। কোনো জায়গায় দেখবা কন্ট্রোল ভ্যালু লেখা আছে 11 সেকেন্ড, কোনো জায়গায় 10 সেকেন্ড, কোনো জায়গায় 12 সেকেন্ড, 3টাই নর্মাল, কোনোটা অস্বাভাবিক না। একটার সাথে একটাকে তোমাকে কম্পেয়ার করতে হবে। রেফারেন্স ভ্যালু বিভিন্ন ল্যাবরেটরিতে আলাদা আলাদা হতে পারে। পেশেন্টের সঙ্গে কন্ট্রোল ভ্যালুর পার্থক্য যদি 5 সেকেন্ড বা তার বেশি হয়, দেন ইট ইজ অ্যাবনর্মাল। পেশেন্ট ভ্যালু যদি কন্ট্রোল ভ্যালুর থেকে 5 সেকেন্ড, এটা সেকেন্ড দিয়ে বলা হয়, বা তার বেশি হয়, তাহলে দেন ইট ইজ অ্যাবনর্মাল। তাহলে আমরা অ্যাবনর্মাল হলে কি করব? আমাদের প্রথ্রম্বিন
কারেক্ট করতে হবে। কি করতে হবে? আমাদের প্রথ্রম্বিন তৈরি হওয়ার যে ফ্যাক্টর সেটা আমাদের দিতে হবে, ভিটামিন কে। ভিটামিন কে আমরা যেটা দেই শরীরে ইনজেক্টেবল, ভিটামিন কে ওরালি হয় না। ভিটামিন কে পৃথিবীর কোথাও কোনো ওরাল প্রিপারেশন নাই, ইট ইজ ইনজেক্টেবল প্রিপারেশন। এটা ইনজেক্টেবল যে প্রিপারেশনটা আমরা দেই এটা হলো ভিটামিন K1। এর কেমিক্যাল নাম হচ্ছে ফাইটোমেনাডিয়ন। এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করে, ভিটামিন K1 ফাইটোমেনাডিয়ন। এটা এই রুগীকে দিতে হবে। কয়দিন দিতে হবে, কিভাবে দিতে হবে এটাও জিজ্ঞাসা করবে। দিতে হবে অ্যাটলিস্ট 3 days। কিভাবে আমি বুঝবো? এটা আবার প্রথ্রম্বিন, আইডিয়ালি নিয়ম হলো আবার প্রথ্রম্বিন টাইম করে দেখতে হবে প্রথ্রম্বিন টাইমের অ্যাবনর্মালিটি কারেকশন হয়েছে কিনা, নর্মাল হয়েছে কিনা অপারেশনের আগে। সেক্ষেত্রে কারেকশন হয়ে গেলেও অ্যাটলিস্ট 3 দিন দিতে হবে। আর যদি কারেকশন না হয়, যতদিন কারেকশন না হয় ততদিন দিতে হবে। অনেকে উত্তর করে 3 দিন দেবো, উত্তরটা তা নয়, অ্যাটলিস্ট 3 দিন দিতে হবে, মিনিমাম 3 দিন দিতে হবে। প্রথম ভিটামিন K1 ইনজেক্টেবল দিতে হবে। কোন রুটে দেবো আমি? আইভি দেবো না IM দেবো? অবশ্যই আইভি রুটে দিতে হবে। কোয়াগুলেশন ডিসঅর্ডার যাতে থাকে তাদের আইভি দিতে হবে। কারণ IM দিলে কি হবে? IM দিলে তুমি যেখানে দিবা সেখানে হেমাটোমা তৈরি হয়ে যেতে পারে, হবেই তারা, যেতে পারে। সুতরাং আইভি ইন্ট্রাভেনাস ভিটামিন K1 ইনজেকশন দিতে হবে। তাহলে একটা গেল। ওই যে বললাম নিউট্রিশন এবং এনিমিয়া যদি থাকে সেটা কারেকশন করতে হবে। আর কি কি প্রিপারেশন লাগবে রুগীর? এটা হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে এই কয়েকটা কথা: কাউন্সেলিং, কোয়াগুলেশন ডিসঅর্ডার কারেক্ট করা, এনিমিয়া বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে সেটা কারেক্ট করা। এইবার অপারেশনের জন্য কিছু প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতিগুলি কি? তুমি অবস্ট্রাকটিভ জন্ডিস মানেই হচ্ছে কমন বাইল ডাক্টের সঙ্গে সম্পর্ক আছে। সুতরাং কমন বাইল ডাক্ট যদি ওপেন করতে হয় তোমাকে একটা টি টিউব লাগবে। টি টিউব আগের থেকে তৈরি করে না নিয়ে গেলে তুমি অপারেশন থিয়েটারে পাবে না। টি টিউব লাগবে, সেটাকে অটোক্লেভ করতে হবে। কয়টা টি টিউব লাগবে? টি টিউব লাগবে 3টা। খুব প্র্যাকটিক্যাল কথা, দোকানদারকে বলে আসতে হবে। অর্থোপেডিক্সেও তাই। অর্থোপেডিক্সে যদি কোনো অ্যাপ্লায়েন্স ব্যবহার করি আমরা, হ্যাঁ, যদি ইন্টারনাল ফিক্সেশনের জন্য কোনো অ্যাপ্লায়েন্স ব্যবহার করি, তিন সেট লাগে। সে দোকানদারকে 1 সেট কিনে নিয়ে আসবে আর 2 সেটের জন্য কিছু টাকা জমা দিয়ে 2 সেট নিয়ে আসবে। একটা হবে তার বয়স এবং সাইজ অনুযায়ী স্ট্যান্ডার্ড, একটা হবে মানে এর থেকে বড় সাইজ, একটা হবে এর থেকে ছোট সাইজ। 3 সাইজের লাগবে। টি টিউবও তাই, একটা স্ট্যান্ডার্ড লাগবে, একটা আন্ডার সাইজ, একটা ওভার সাইজ, যেটা যেখানে ফিট হয়। একটা ব্যবহার করবে আর দুটো রুগীকে ফেরত দিয়ে দেবে, দোকানে ফেরত দিয়ে দেবে। ইউজুয়ালি নিয়ম হলো তাই, এই যন্ত্রপাতি ব্যবহারের নিয়মই তাই। তাহলে টি টিউব লাগবে। আর কি লাগবে? যেহেতু এটা মেজর অপারেশন, ব্লিডিং এর ঝুঁকি আছে, তোমার ব্লাড লাগবে। এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিজের, যে কোনো অবস্ট্রাকটিভ জন্ডিজের রোগীর অপারেশন করতে গেলে তার ক্যাথেটার লাগবে। পার অপারেটিভ তার ইউরিনারি আউটপুট মেজার করতে হবে, তোমাকে মনিটর করতে হবে। সুতরাং ক্যাথেটার এবং ইউরোব্যাগ লাগবে। এগুলো সবই প্রিপারেশনের মধ্যে। ওই যে বললাম যে হেপাটোরেনাল শাটডাউন হতে পারে, হেপাটোরেনাল শাটডাউন যাতে না হয় তারও একটা প্রস্তুতি আছে। সেটা আমরা কি করি? আমরা এর জন্য প্রস্তুতি হিসাবে আমরা ম্যানিটল, অপারেশনের সময় ওটি টেবিলে আমরা ম্যানিটল তৈরি রাখি, ম্যানিটল দিয়ে নেই। ঠিক একইভাবে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিতে হলে প্রিলোড বলে, নাম শুনছো তোমরা, প্রিলোড। স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিতে গেলে আগে 2 লিটার বা 3 লিটার নর্মাল স্যালাইন আধা ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয়। 1 থেকে 3 লিটার সুবিধা অনুযায়ী র্যাপিডলি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তার লোডটাকে বাড়ানো হয়। ঠিক একইভাবে অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগীকে আমরা পার অপারেটিভলি ম্যানিটল দেই। ম্যানিটলের ফোর্স ডায়রোসিস, মানে ওই যে সব বিলিরুবিন টুবিন যা আছে ওগুলোকে ফোর্স ডায়রোসিস করে দেওয়ার জন্য কিডনির মধ্যে, হ্যাঁ, আমরা অসমোটিক ডায়রুটিক ম্যানিটল ব্যবহার করি। তাহলে এগুলি আমাদের লাগবে। আরেকটা জিনিস আমি অবশ্যই বলতে হবে, কারণ এই জন্ডিসের রুগীদের 4 একটা কমপ্লিকেশন আগে তোমরা যোগ করে নিও, যে পার অপারেটিভ কী কী ডিফিকাল্টিস হতে পারে।
এটা পার অপারেটিভ বলি না আমরা, এটা আসলে প্রবলেম অফ অপারেশন। সেটা হচ্ছে জন্ডিসের রুগীদের ইনফেকশনের ঝুঁকি বেশি, এটা মনে থাকে যেন। জন্ডিসের রুগীরা কিন্তু এদের ইনফেকশনের ঝুঁকি বেশি, ইমিউনোসাপ্রেস থাকে। এনিমিয়ার সাথে কিন্তু ইনফেকশনের কোনো সম্পর্ক নাই। এনিমিয়ার রুগীদের ইনফেকশন বেশি হয় এর কোনো প্রমাণ নাই, কিন্তু ম্যালনিউট্রিশনের রুগীদের ইনফেকশন বেশি হয়, জন্ডিসের রুগীদের ইনফেকশন বেশি হয়। তাহলে সুতরাং এদের ইনফেকশনের ঝুঁকি যেহেতু বেশি, তাহলে আমাদের প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের রেডি রাখতে দিয়ে নিতে হবে। তাহলে প্রিপারেশনের ক্ষেত্রে আমি কি বললাম? 1 নাম্বার, আরেকটা প্রিপারেশন আছে আমি পরে বলবো, কাউন্সেলিং লাগবে, কোয়াগুলেশন ডিসঅর্ডার কারেক্ট করতে হবে, এনিমিয়া ম্যালনিউট্রিশন থাকলে কারেক্ট করতে হবে, ব্লাড রেডি রাখতে হবে, টি টিউব রেডি রাখতে হবে, ক্যাথেটার রেডি রাখতে হবে, ম্যানিটল রেডি রাখতে হবে, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর একটা জিনিস, সেটা না বললেই নয়, এখন কম করা হয় কিন্তু ইট ইজ এ পার্ট অফ প্রিপারেশন, তোমাকে জানতে হবে। কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগীদের অপারেশন টেবিলে এক্স রে করা লাগতে পারে, সেই জন্যে পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রামের জন্যে সে রেডিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে রাখতে হবে। পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রাম যদি লাগে, পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রাম, এটা আগের থেকে কন্ট্যাক্ট করে না রাখলে তারা সময় মতো আসবে না, পাবে না। সেই জন্যে পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রামের জন্য প্রিপারেশন থাকতে হবে। দিস ইজ অল অ্যাবাউট প্রিপারেশন অফ এ পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? কয়টা বাজে? আচ্ছা, ম্যানিটল কি আমরা রেগুলার ইউজ করি? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নাসিম রেজা শাওন, সে টেলিফোন সে কোশ্চেন করেছে হ্যাঁ, ম্যানিটল আমাদের রেডি রাখতে হবে। ম্যানিটল যদি ডিপ জন্ডিস থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগীদের ডিপ জন্ডিস থাকবে, এটা স্বাভাবিক, হ্যাঁ, থাকা ফ্রিকোয়েন্টলি থাকে। রুগীর যদি জন্ডিস রুগী যদি টেবিলে উঠাই, আমরা হিস্ট্রি অফ জন্ডিস না, জন্ডিস রুগী যদি টেবিলে উঠাই, তাহলে তাকে অপারেশন শুরু সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ, পুরোটা না হলে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের ওজন অনুযায়ী সাধারণত হাফ ম্যানিটল, 500 ml এর হাফ ম্যানিটল দিয়ে দেওয়া হয়। ক্ষতি তো কিছু নাই, দিয়ে দিতে হয়, কারণ এটা ঝুঁকি বেশি থাকবে। এটা রুটিনলি দেওয়া হয় অবস্ট্রাকটিভ জন্ডিসের অপারেশনের ক্ষেত্রে, অন্য জন্ডিস না। অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগী অপারেশন টেবিলে গেলে তাকে ম্যানিটল রুটিনলি দেওয়া হয় এটা, কারণ এটা হচ্ছে নিরাপদ থাকার জন্য। ম্যানিটলে তো এমনি কোনো ক্ষতি নাই, আমার ক্যাথেটার দেওয়া আছে, আইভি চ্যানেল আছে, কোনো ক্ষতি নাই, আমি মেনটেন করতে পারবো। ফ্লুইড দিলে পারেই আমার অসমোটিক ডায়ালিসিস ম্যানেজ করতে পারবো, কিন্তু শাটডাউন হয়ে গেলে আমাকে পেশেন্টের রিকভারি করা প্লাস ডায়ালাইসিস লাগবে, ভেরি ডিফিকাল্ট ইস্যু। আচ্ছা, আর কারোর কোনো? টিউব সম্পর্কে আমি পরে বলবো, টিউব নিয়ে আলাদা কথা, অনেক কথা বলতে হবে টিউব নিয়ে, আমার খেয়াল আছে, আমি বলবো। এবং তোমরা প্রয়োজন হলে এই টেবিল শেষ হলে পারে, টেবিল বি শেষ হলে একজন মনে করো টিউব নিয়ে আমি আলাদা আলোচনা করব। এর পরের কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পেনফুল টেস্টিকুলার সোয়েলিং। এর পরের অংশ মোটামুটি তোমরা জানো, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট টরশন অফ দ্য টেস্টিস ফ্রম অ্যাকুট অর্কাইটিস বা এপিডাইমো অর্কাইটিস। এটা গতদিন আলোচনা করেছি, আমি খুব বেশি আলোচনা এটা যাব না, মানে এটা লম্বা আলোচনা হবে না। পেনফুল টেস্টিকুলার সোয়েলিং, এটা আরেকটা কোশ্চেন আছে, এর পরেই পাবে, এবং পেডিয়াট্রিক্সের কোশ্চেনের মধ্যে আছে, সেটা হলো হোয়াট ইজ অ্যাকিউট স্ক্রোটাম, ডেফিনেশন অফ অ্যাকিউট স্ক্রোটাম। এই ডেফিনেশনটাই এই সাডেন পেনফুল স্ক্রোটাল সোয়েলিং। ডেফিনেশন হচ্ছে সাডেন পেনফুল স্ক্রোটাল সোয়েলিং ইজ কল্ড অ্যাকুট স্ক্রোটাম। সাডেন পেনফুল স্ক্রোটাল সোয়েলিং ইজ অ্যাকুট স্ক্রোটাম। এইবার কজ, এখানে লট অফ কজ আছে, কিন্তু তোমাদের যে কয়টা কজ না বললেই নয়, সেটা এখানে বলতে হবে। এখানে কিন্তু অ্যাকিউট অ্যাবডোমেনের সঙ্গে একটু পার্থক্য আছে। অ্যাকিউট অ্যাবডোমেনে কিন্তু ফার্স্টে আমরা বলে নেই নন ট্রমেটিক, এখানে কিন্তু সে কথা আমরা বলি নাই। এটা সাডেন পেনফুল স্ক্রোটাল সোয়েলিং যদি হয়, তাহলে আমরা তাকে বলি অ্যাকিউট স্ক্রোটাম। এখানে ট্রমা নন ট্রমার কোনো ব্যাপার নাই, এটা একটু আলাদা। কজের মধ্যে কি আসবে, যে দুটো তো তোমরা জানো অলরেডি, এ দুটো চোখ বন্ধ করে বলে দিতে হবে। টরশন অফ দ্য টেস্টিস
অ্যান্ড অ্যাকিউট এপিডাইমো অর্কাইটিস, কোনো সন্দেহ নেই। 3 নাম্বার কজের মধ্যেই আমরা বলবো টর্শন অফ দ্য, আমরা আগে বলছি টর্শন অফ দ্য টেস্টিস, টর্শন অফ দ্য এপিডিডাইমিস অফ দ্য টেস্টিস, হ্যাঁ, বা এপিডিডাইমিস বলছি কেন, অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস, টেস্টিসে কিছু ভেস্টিজিয়াল পার্ট আছে, এটা কিন্তু মোর কমন, আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করি কমন, একই সিমটম বাট লেস সিভিয়ার থাকে। তাহলে টর্শন অফ দ্য টেস্টিকুলার অ্যাপেন্ডেজ, এপিফারন, পারোফারন, এরকম আরো অনেক কিছু আছে, এটাও বলতে পারো তোমরা, না বললে কোনো দোষ নাই, কিন্তু টর্শন অফ দ্য টেস্টিস অবশ্যই বলতে হবে। অ্যাকুট এপিডাইমো অর্কাইটিস, এবং 3টা কজ যদি বলো, 3 নাম্বার কজ হচ্ছে টেস্টিকুলার ট্রমা বা স্ক্রোটাল ট্রমা, এটাও খুব পেনফুল, স্ক্রোটাল সোয়েলিং হয়। তাহলে অ্যাটলিস্ট এই 3টা কজ তোমাকে বলতে হবে, অ্যাকুট টর্শন অফ দ্য টেস্টিস, অ্যাকুট এপিডাইমো অর্কাইটিস অ্যান্ড টেস্টিকুলার ট্রমা, এই 3টা কজ অবশ্যই বলতে হবে। আর আমি অন্যগুলো আরো অনেক কজ আছে, ইডিওপ্যাথিক স্ক্রোটাল ইডিউমা, কখনো কখনো অ্যাকুট হাইড্রোসিল হতে পারে, না বললে এগুলো তোমাদের বলার দরকার নাই। টেস্টিকুলার টিউমারে অনেক সময় হতে পারে, এগুলো তোমাদের বলা জরুরি না। টেস্টিকুলার ট্রমা বলবা অথবা হেমোস্ক্রোটাম বলবা, একই কথা, হেমোস্ক্রোটামেও পেনফুল সোয়েলিং হয়, একই কথা। ডিফারেন্সিয়েট বিটুইন টর্শন অফ টেস্টিস আর অ্যাকুট এপিডাইমো, কতদিন আমি বলেছি, সিমটম বলবা পেন, একদিকে ভমিটিং আর একদিকে ফিভার থাকতে পারে। জেনারেল এক্সামিনেশনে একদিকে থাকবে ট্যাকিকার্ডিয়া, ফিভার থাকতে পারে, আর টর্শন অফ দ্য টেস্টিসে তেমন কিছু থাকবে না। লোকাল এক্সামিনেশনে টেন্ডারনেস, সাইজ, টেস্টিকুলার ওরিয়েন্টেশন অ্যান্ড এলিভেশন অফ দ্য টেস্টিস, যে কটা না বললেই নয়, টেস্টিস এলিভেট করলে একটা ব্যথা কমবে, একটা ব্যথায় বাড়বে, এই 3-4টা পয়েন্ট অবশ্যই মনে করে বলতে হবে। হ্যাঁ, বা এই সাইন অফ ইনফ্লামেশন, আচ্ছা আমি এটা ডিটেলসে যাচ্ছি না। এরপরে একটা কোশ্চেন আছে পোস্ট কোলিসিস্টেক্টমির মধ্যে, আমি বলি নাই এই কোশ্চেনটা আছে বলে, এটা হোয়াট ইজ সেন্সট্রায়াড, এই কোশ্চেনটা কিন্তু 1 নম্বর টেবিলেও আছে, 1 নম্বর টেবিলেও এই কোশ্চেনটা আছে, হোয়াট ইজ সেন্সট্রায়াড, হাউ এ মিউকোসিলি ডেভেলপ, এটা তো গতদিন বলেছি, মিউকোসিলি ডেভেলপ করে, মিউকোসিল কিভাবে ডেভেলপ করে। সেন্সট্রায়াড হচ্ছে ট্রায়াড, এটা 3টা ডিজিজ ফ্রিকুয়েন্টলি একই সঙ্গে থাকে এবং একই সিমটম নিয়ে প্রেজেন্ট করে। ইম্পর্টেন্সটা হচ্ছে 3টা কন্ডিশন, প্যাথোলজিক্যাল কন্ডিশন, যার সিমটম মোটামুটি একই রকম এবং ফ্রিকুয়েন্টলি একসঙ্গে থাকে। তার মানে কি, এর একটা যদি আমরা ডায়াগনোসিস করে চিকিৎসা করি, তাহলে বাকি দুটোর জন্য সিমটম হতে পারে, ওই যে পোস্ট কোলিসিস্টেক্টমি সিনড্রোমের সিমটম হইতে ওরকম হতে পারে, একটা আমরা চিকিৎসা করলাম 3টা ফ্যাক্টরে একটা, আর যে দুটো যদি একই সঙ্গে থাকে, যেহেতু ফ্রিকুয়েন্টলি একই সঙ্গে থাকে, ওর জন্যই সিমটম হতে পারে। অথবা আমরা যেটা চিকিৎসা করে দিলাম ওইটার জন্য সিমটম হয়ই নাই, অন্য যে আরেকটার জন্য একই সিমটম হয়েছে, তাহলে ওই চিকিৎসা করার পর তার সিমটমের কোনো উন্নতি হবে না। তাহলে এই 3টা কন্ডিশন কি কি, একটা হলো একে সেন্সট্রায়াড, 3টা কন্ডিশন, গল স্টোন ডিজিজ, গল স্টোন উইথ ইস আদার যে কমপ্লিকেশন আছে, অল গল স্টোন কমপ্লিকেশন, গল স্টোন সম্বন্ধে আমরা পরে আসবো। তাহলে গল স্টোন ডিজিজ এক কথা এভাবেই বলা হয়েছে, গল স্টোন ডিজিজ বা গল ব্লাডার ডিজিজ, হায়াটাস হার্নিয়া অ্যান্ড ডাইভার্টিকুলোসিস, ইন্টেস্টিনাল ডাইভার্টিকুলোসিস সব থেকে বেশি হয় ক্লোনে, ডিউডেনামেও হতে পারে। তাহলে এই 3টা কন্ডিশন একই ধরনের সিমটম নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল সিমটম নিয়ে আসতে পারে এবং ফ্রিকুয়েন্টলি একই সঙ্গে থাকে, এটাই হলো ওর ইম্পর্টেন্স। তাহলে এই 3টাকে আমরা বলি সেন্সট্রায়াড, গল স্টোন ডিজিজ, হায়াটাস হার্নিয়া অ্যান্ড ডাইভার্টিকুলোসিস বা ডাইভার্টিকুলার ডিজিজ। হাউ মিউকোসিল ডেভেলপ, আগের দিনই বলেছি। মিউকোসিল ডেভেলপ আবার একটু রিক্যাপিচুলেট করে যাই, গল ব্লাডারের নেকে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে গল ব্লাডার বাইলটা অ্যাবজর্ব হয়ে যাবে, এখানে সিক্রেশন হবে, মিউকাস সিক্রেশন হবে এবং গ্রাজুয়াল ডিস্টেনশন অফ দ্য গল ব্লাডার হবে, গল ব্লাডার হবে, নন ইনফ্লামেটরি গল ব্লাডার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিউকোসিল।
তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তার ইনলেট অবস্ট্রাকশন হবে, গল ব্লাডারের ইনলেট আউটলেট যাই বলো অবস্ট্রাকশন হবে, গল ব্লাডারের কন্টেন্টটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং ওখানে গল ব্লাডারের ওয়াল থেকে মিউসিন সিক্রেশন হবে এবং সিক্রেশনটা ক্রমে বাড়তে থাকবে, মিউকোসিল অফ দ্য গল ব্লাডার হবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, হোয়াট ডু ইউ মিন বাই রিকারেন্ট রেনাল স্টোন, হোয়াট ইজ ট্রু অ্যান্ড ফলস রিকারেন্স, এটা বলে আমরা শেষ করব। আচ্ছা আচ্ছা, গত দিনের লেকচারটা কি সেভ হয় নাই? আমি তো কি করছি আমি খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ সেভ করে রাখবো। রিকারেন্ট রেনাল স্টোন কোনটা, আর গল ব্লাডারের ক্ষেত্রে আমরা আবার আসবো আলোচনার ক্ষেত্রে, যখন কমন বাইল ডাক্ট স্টোন আলোচনা করব তখন একটা কথা আছে রিকারেন্ট স্টোন আর রিসিডুয়াল স্টোন, দুটো টার্ম আছে। রিকারেন্ট রেনাল স্টোন আমরা কাকে বলি? রিকারেন্ট রেনাল স্টোন হচ্ছে একটা স্টোনকে বের করে ফেলার পর, একটা স্টোনকে রিমুভ করার পর যদি আরেকটা স্টোন তৈরি হয়, এই টাইমটা কত, এই টাইম লিমিটটা কত, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এই টাইম লিমিটটা কত? এখন আপনি বলেন একটা স্টোন বের করে ফেলছি, 3 বছর পরে আর একটা স্টোন হলো, সেটাকে আমি কি রিকারেন্ট স্টোন বলবো না রিসিডুয়াল স্টোন বলবো? রিকারেন্ট স্টোন, আমি যে কথাগুলো বলছি রিকারেন্ট স্টোন এবং রিসিডুয়াল স্টোন, এটা কিন্তু গল ব্লাডারের স্টোনের কথা বলছি। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি কথা প্রসঙ্গে, বলে নেই এখানে রিকারেন্ট স্টোন আর রেসিডুয়াল স্টোনের কথা আসবে গল ব্লাডারে। কেন? কারণ গল ব্লাডারের স্টোন কিন্তু, বা বিলিয়ারি স্টোনের ক্ষেত্রে, গল ব্লাডার বা বিলিয়ারি স্টোনের ক্ষেত্রে বিলিয়ারি স্টোনগুলো হচ্ছে নন ভিজুয়ালাইজড, মোর দ্যান 90% নন ভিজুয়ালাইজড, এগুলো মিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। আর রেনাল স্টোন কিন্তু উল্টা, এখানে মোর দ্যান 90% হচ্ছে রেডিও ওপেক, সুতরাং এখানে মিস হওয়ার ঝুঁকি কম। এটা আমরা পরে আলোচনা করবো, আমরা এখানে রিকারেন্ট স্টোনেই থাকি, নাহলে সমস্যা হবে। এখানে রিকারেন্ট রেনাল স্টোন হচ্ছে যেখানে বারবার কিডনিতে স্টোনটা বারবার হবে। কোন কন্ডিশনে রিকারেন্ট স্টোন হবে? কিডনির স্টোন আছে 2 রকমের, ইউরিনারি স্টোন হলো 2 রকমের, জানতে হবে। ইটিওলজিক্যালি 2 রকমের, না সরি, স্টোনের হচ্ছে প্যাথোজেনেসিস হচ্ছে 2 রকমের, প্যাথোজেনেসিস অফ স্টোন ফরমেশন 2 রকম। একটা হচ্ছে প্রাইমারি রেনাল স্টোন, হ্যাঁ, বা ব্লাড প্রাইমারি স্টোন, একটা হচ্ছে সেকেন্ডারি রেনাল স্টোন। কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? প্রাইমারি স্টোন কাকে বলে আর সেকেন্ডারি স্টোন কাকে বলে? ইডিয়ালি এই প্রাইমারি এবং সেকেন্ডারি স্টোন ক্লাসিফাই করা হয়েছে ব্লাডার স্টোনের ক্ষেত্রে, ব্লাডার স্টোনের ক্ষেত্রে, বা ভেসিক্যাল স্টোন। ভেসিক্যাল স্টোন প্রাইমারি এবং সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি স্টোন বলে হচ্ছে ইফ স্টোন ফরমেশন অকার্স ইন স্টেরাইল ইউরিন, স্টেরাইল ইউরিনে যদি স্টোন ফরমেশন হয় তাকে আমরা বলি প্রাইমারি স্টোন। আর সেকেন্ডারি স্টোন বলে হচ্ছে ইফ স্টোন ফরমেশন অকার্স ইন ইনফেক্টেড ইউরিন অর প্যাথোলজিক্যাল ব্লাডারে। সেই প্যাথোলজিক্যাল ব্লাডারগুলো কি কি? যদি ব্লাডারে আউটলেট অবস্ট্রাকশন হয়, ব্লাডারে ডাইভার্টিকুলা থাকে, ব্লাডারের আউটলেট অবস্ট্রাকশন যে কোনো কারণেই যদি হয় তাহলে স্ট্যাসিস হবে এবং স্টোন ফরমেশন হওয়ার ঝুঁকি বেশি থাকবে। একইভাবে ডাইভার্টিকুলোসিসও তাই, ডাইভার্টিকুলোসিস ও যদি থাকে তাহলে সেখানেও স্ট্যাসিস, প্রস্রাব জমা হয়ে থাকবে, স্টোন হওয়ার ঝুঁকি হয়ে থাকবে। অথবা আদার অবস্ট্রাকশন, আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস হলে পরে স্টোন বেশি হবে। তার মানে প্রাইমারি স্টোন হচ্ছে যে স্টেরাইল ইউরিনে যদি স্টোন তৈরি হয় সেটা প্রাইমারি স্টোন, আর সেকেন্ডারি স্টোন হচ্ছে যদি ইনফেক্টেড অ্যান্ড প্যাথোলজিক্যাল ব্লাডারে যদি থাকে, ব্লাডার প্যাথোলজি থাকে, তাহলে সেক্ষেত্রে যদি স্টোন ফরমেশন হয় তাকে আমরা বলি সেকেন্ডারি ব্লাডার স্টোন বা ভেসিক্যাল স্টোন। এবার স্টোনে আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা অ্যাকর্ডিং টু দ্য প্যাথোজেনেসিস। এটা হলো সরি, প্যাথোজেনেসিস তো এটা বললাম, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী স্টোনের ক্লাসিফিকেশন। এটা তোমরা জানো কি কি স্টোন হতে পারে। একটা হলো ফসফেট স্টোন, একটা হলো অক্সালেট স্টোন,
একটা হলো ইউরেট স্টোন, আর একটা হচ্ছে সিস্টিন স্টোন। আর জান্থিন আছে অনেক জায়গায়, জান্থিন নাই এটা বলা জরুরি না, এই চারটা জানতে হবে। ফসফেট স্টোন, ফসফেট স্টোন ফ্রিকুয়েন্টলি কমপ্লেক্স, ট্রিপল ফসফেট স্টোন। একটু দেখে নিও বইতে, তাহলে পরিষ্কার হবে। সব আলোচনা তো অনলাইনে একটু ডিফিকাল্ট। ট্রিপল ফসফেট স্টোন, অক্সালেট স্টোন, ইউরেট স্টোন, সিস্টিন স্টোন। জাস্ট সিম্পল আমি বলে যাই, কমন স্টোন কোনটা? ফসফেট স্টোন, ট্রিপল ফসফেট স্টোন। আর একটা কমন স্টোন হচ্ছে অক্সালেট স্টোন, অক্সালেট স্টোন। এই দুটো স্টোনের মধ্যে পার্থক্য করতে হবে, পার্থক্য করতে হবে ক্লিনিক্যালি। ফসফেট স্টোন হচ্ছে ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক হয়, অ্যাসিমটোমেটিক হওয়ার জন্য এটা অনেক বড় হয়ে যায় এবং যেখানে তৈরি হয় সেই অর্গানের শেপ নেয়। তাহলে ফসফেট স্টোনটা সাইজে বড় হয়, ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক হয়, হ্যাঁ, এবং যেখানে স্টোনটা থাকে সেই জায়গার শেপ নেয়। যখন প্যাপি রেনাল পেলভিসে হয় তখন এই যে স্টাগ হর্ন, হরিণের সিংহের মতো হয়ে যায়, হতে পারে। রেনাল ফেলিওরটা বেশি হয়, কারণ এগুলো অ্যাসিমটোমেটিক থাকে, দীর্ঘদিন থাকে, রেনাল ফেলিওর হওয়ার ঝুঁকি বেশি হবে। আর অক্সালেট স্টোনে কি হয়, এটা আর্লি সিমটম তৈরি করে, হ্যাঁ, বেশি বড় হতে পারে না। কেন? এর গা থাকে কাটা কাটা, ওই করোনার মতো, বা স্পাইকি, গা থাকে স্পাইকি। স্পাইকি থাকার জন্য ব্লিডিং বেশি হয়, পেন আর্লি হয়, পিচার হয়, ব্লিডিং হওয়ার জন্য হেমাচুরিয়া আর্লি ডেভেলপ করে। সাইজ ছোট থাকতে ধরা পড়ে বলে রেনাল ফেলিওর হয় না। তাহলে এটা মোর সিমটোমেটিক, ইনফেকশন বেশি হয়, পেন বেশি হয়, হেমাচুরিয়া বেশি হয়, সাইজ ছোট হয়, রেনাল ফেলিওর কম হয়। তাহলে অক্সালেট স্টোন আর ফসফেট স্টোনের পার্থক্য আমি এখানে বলে ফেললাম। ইউরেট স্টোনের ইম্পর্টেন্সটা কি? ইউরেট স্টোনটা হচ্ছে ইউরিয়া স্প্লিটিং অর্গানিজম দিয়ে যদি ইনফেকশন হয়, তার মানে প্রোটিয়াস দিয়ে যদি ইউটিআই হয়, অথবা তার রুগী যদি ইউরেমিক হয়, গাউটি রুগী যদি হয়, যার ইউরিক অ্যাসিড লেভেল হাই, তাহলে তার ইউরেট স্টোন বেশি হবে। কি বললাম? কারুর যদি ইউরিক অ্যাসিড থাকে তার ইউরেটার স্টোন বেশি হবে। কারুর যদি ইউরিয়া স্প্লিটিং ব্যাকটেরিয়া দিয়ে ইউরিন ইনফেকশন হয়ে থাকে, প্রোটিয়াস দিয়ে ইনফেকশন হয়ে থাকে, তাই তার বেশি হবে। বাকি থাকলো সিস্টিন স্টোন। সিস্টিন স্টোন, সিস্টিন ইউরিয়া, এটা মেটাবলিক ডিজঅর্ডার, যাদের থাকে শুধু তাদেরই হয়, তাছাড়া হয় না সিস্টিন ইউরিয়া। ইন্ডিভিজুয়াল স্টোন সম্বন্ধে এটুকুন জানলেই হবে, আর আপাতত জানার দরকার নেই। তাহলে রিকারেন্ট রেনাল স্টোন হয় কাদের? ওই যে আগেই বলেছি, যখন ব্লাডার প্যাথোলজি থাকবে অথবা স্টোন ইনফেকশন থাকবে, সেকেন্ডারি স্টোনগুলো রিকারেন্ট হয়। প্রাইমারিও হইতে পারে। প্রাইমারি কাদের হবে? যাদের মেটাবলিক ডিজঅর্ডার থাকবে, তাদের রিকারেন্ট স্টোন হবে। মেটাবলিক ডিজঅর্ডার বলতে কোনটা বুঝলাম? এখানে কিন্তু আবার সব কিছু উল্টে গেল। মেটাবলিক ডিজঅর্ডার, কোন মেটাবলিক ডিজঅর্ডার স্টোন হওয়ার ঝুঁকি থাকবে? কারুর যদি হাইপার ক্যালসেমিয়া থাকে, কারুর যদি সিস্টিনিউরিয়া থাকে, কারুর যদি গ্লাইকো বলে ইউরিকোসরিক হয়, কেউ যদি, হ্যাঁ, মানে গাউটি আর্থ্রাইটিস থাকে, তাহলে তাদের রিকারেন্ট স্টোন হওয়ার ঝুঁকি থাকবে বেশি। আর কাদের হবে? যাদের ইউরিনে ইনফেকশন বেশি থাকে, যাদের অ্যানাটমিক্যাল বা প্যাথোলজিক্যাল ডিফর্মিটি আছে, যেমন হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস, ব্লাডার ডাইভার্টিকুলা যাদের আছে, ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন আছে, তাহলে তাদের রিকারেন্ট স্টোন হওয়ার ঝুঁকি বেশি থাকবে। তাহলে রিকারেন্ট স্টোন সেকেন্ডারি স্টোন হতে পারে, প্রাইমারি স্টোন হবে। প্রাইমারি স্টোন হলে হবে মেটাবলিক ডিজঅর্ডার থাকলে, আর সেকেন্ডারি স্টোন হচ্ছে যদি প্যাথোলজি থাকে, ইউরিনারি ট্র্যাক্টে যদি প্যাথোলজি থাকে। তাহলে দিস ইজ রিকারেন্ট রেনাল স্টোন। এখন আরেকটা পার্ট আছে সাথে, এটা বলে শেষ করব, ট্রু স্টোন অ্যান্ড ফলস স্টোন। সরি, ট্রু রিকারেন্স অ্যান্ড ফলস রিকারেন্স। ট্রু রিকারেন্স হচ্ছে যে তুমি সব স্টোন বের করে ফেলছো, আবার নতুন করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে ট্রু রিকারেন্স। আর ফলস রিকারেন্স হচ্ছে কোনো একটা স্টোন তুমি মিস করে এসছো, প্রথম অপারেশনে স্টোন চিকিৎসা করার পর সেটা আবার নতুন করে ডায়াগনোসিস হয়েছে। দিস ইজ ফলস রিকারেন্স। ট্রু রিকারেন্স মানে নতুন করে তৈরি হয়েছে। আর ফলস রিকারেন্সকে আমরা আর একটা বলতে পারি
মিসড স্টোন বা রিসিডুয়াল স্টোন এক্ষেত্রে। তাহলে ট্রু রিকারেন্স আর ফলস রিকারেন্স সম্বন্ধে বললাম। আর গল ব্লাডারের ক্ষেত্রে রিকারেন্ট স্টোন আর রিসিডুয়াল স্টোনের ডেফিনেশন আলাদা, সেটা আমি পরে বলবো, এখানে বলবো না। তাহলে আজকের আমাদের আলোচনা এই অংশটুকুন ছিল। এখন কারুর বলার, আমার মনে হয় টি টিউব সম্বন্ধে আমরা আগামী দিন বলি, কারণ তোমাদের ধৈর্য থাকলে আমার অসুবিধা নাই। টি টিউব কিন্তু অনেক কথা বলতে হবে টি টিউব সম্বন্ধে। আচ্ছা, বন্ধের দিন অসুবিধা কি বলেই ফেলি। টি টিউব, টি টিউব হচ্ছে ইন্ডিকেশন অফ দ্য টি টিউব। ফার্স্ট কথা হচ্ছে ইন্ডিকেশন অফ দ্য টি টিউব। ইন্ডিকেশন অফ দ্য টি টিউব হলো কখন টি টিউব ব্যবহার করতে হবে, একমাত্র কথা সেটা হলো এক্সপ্লোরেশন অফ দ্য কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট যদি তুমি কোনো কারণে ওপেন করো, তার মানে কোলিডোকোটমি, যে কোনো কারণে কোলিডোকোটমি করলে সেখানে টি টিউব ব্যবহার করতে হবে। কেন? কারণ কোলিডোকোটমি করার মানেটা কি, আমরা কমন বাইল ডাক্ট ওপেন করলাম আবার ক্লোজ করে দিয়ে আসলাম, ওপেন আর ক্লোজ করে দিয়ে আসলাম। ক্লোজ করে দেওয়ার পর যে কারণে আমরা ওপেন করেছি সেই ওপেন, আমরা তো কমন বাইল ডাক্ট ওপেন করি শুধুমাত্র যদি বাইলের আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য। বাইলের আউটফ্লো অবস্ট্রাকশন না হলে আমরা কমন বাইল ডাক্ট কখনো, প্যাথোলজি যাই হোক না কেন, ওপেন করি না। সুতরাং আমি অপারেশন করার পরও যদি তার বাইলটা ফ্লো না হয়, কোনো কারণে যদি বাইল ফ্লো হলো না, বাইল ডিউডেনামে যেতে পারছে না, তাহলে আমি যদি বন্ধ করে দিয়ে আসি সে বন্ধ টিকবে না। সেলাই করে দিয়ে আসছি, সে সেলাই খুলে যাবে বা ওখান দিয়ে লিক হবে, বাইল লিক হবে। সেই জন্যে এই ঘটনা যাতে না ঘটে, বিকল্প একটা রাস্তা আমাদের রেখে আসার জন্যই আমরা টি টিউব দিয়ে রেখে আসি। তাহলে বাইল ফ্লো যদি কোনো কারণে বন্ধ অনওয়ার্ড না হতে পারে, তাহলে বাইল রিগার্জিটেশন হয়ে টি টিউব দিয়ে বাইরে কালেক্ট হবে, মানে পেশেন্টের এডিশনাল কমপ্লিকেশন হবে না, এটাকে অ্যাভয়েড করার জন্য। এখন বাইল ফ্লো অনওয়ার্ড না হতে পারে দুটো কারণে। একটা হলো স্টোন, আমি দুটো স্টোন ছিল, তিনটা স্টোন ছিল, চারটা স্টোন ছিল, আমি সব আনতে পারি নাই, কোনো একটা মিস করে চলে এসছি, আমরা বুঝতে পারি নাই। টি টিউব পার্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম করেও আমি বুঝতে পারি নাই। তখন কি হবে? তখন ওই স্টোনের জন্য বাইল অনওয়ার্ড ফ্লো হতে পারবে না। অথবা স্টোন আছে সাথে মেজর ডিউডেনাল অ্যাম্পুলাতে, ওখানে স্টিকচার হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে স্টিকচার হয়ে গেছে, আমি স্টোন বের করে ফেলার পরও বাইল স্বাভাবিক ফ্লো হবে না, তাহলে সেক্ষেত্রেও আমার অপারেশন ফেল হওয়ার ঝুঁকি আছে। ইভেন আমি যখন এগুলো কিছুই নাই, বাইল ফ্লোর অসুবিধা নাই, স্টোনও নাই, আমি যে কমন বাইল ডাক্টটাকে বন্ধ করে দিয়ে আসলাম, যে কোনো জায়গায় আমি অপারেশনের পর বন্ধ করলে পারে ওখানে ইডিমা হবে, সেলাই দিলে ইনজুরি হলে ওখানে ইডিমা হবে। ইডিমা হয়ে যদি টেম্পোরারি কমন বাইল ডাক্টটা ব্লক হয়ে যায়, তাহলেও তার জন্ডিস বেড়ে যাবে, পোস্ট অপারেটিভলি জন্ডিস বেড়ে যাবে। সুতরাং এই সব ঘটনা যাতে না ঘটে, এই জন্যে আমরা একটা টি টিউব ব্যবহার করি। কমন বাইল ডাক্ট যে কোনো কারণে যদি আমরা ওপেন করি, তাহলে একটা টি টিউব ব্যবহার করি। তাহলে দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ টি টিউব। এইবার টি টিউব কয়টা লাগবে অপারেশনের সময়? আমি আগেই বলেছি তিনটা টি টিউব লাগবে, একটা অপটিমাম সাইজ, একটা আন্ডার সাইজ, একটা ওভার সাইজ। একটা আমরা ব্যবহার করব আর দুটো বাদ দেবো, লাগবে না, কিন্তু প্রস্তুতি থাকতে হবে তিনটা। টি টিউব ব্যবহার করার সাথে টি টিউবটা থাকে আসলে এক্স্যাক্টলি টির মতো থাকে না, ক্যাপিটাল টির মতো থাকে না। এর একটা লং আর্ম থাকে, একটা শর্ট আর্ম থাকে। শর্ট আর্ম যেটা থাকে এটা লং আর্মের উপর পারপেন্ডিকুলারলি থাকে না, এটা অবলিকলি থাকে, নেয়ারলি টির মতো শেপ, অবলিকলি থাকে। এবং এই অবলিক লং আর্মের সঙ্গে শর্ট আর্মের একটা কোণ থাকে সূক্ষ্ম কোণ, একটা কোণ থাকে স্থূল কোণ, একটা কোণ সূক্ষ্ম কোণ, একটা কোণ স্থূল কোণ, অনেকটা এরকম অবলিকলি থাকবে। তাহলে এই সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ, কোণটা আমি কোন দিকে ব্যবহার করব? আমি যদি সূক্ষ্ম কোণটা উপরের দিকে ব্যবহার করি, বা কমন বাইল ডাক্টের উপরের দিকে যদি সূক্ষ্ম কোণ থাকে, টি টিউব এবং কমন বাইল ডাক্টের মধ্যে সূক্ষ্ম কোণ থাকে, তাহলে বাইলটাকে এগেনস্ট দ্য গ্র্যাভিটিতে যেতে হবে, এগেনস্ট দ্য গ্র্যাভিটিতে যেতে হবে, ভালো ড্রেন হবে না। কিন্তু আমি যদি টি টিউবটাকে
সূক্ষ্ম কোণটা, সূক্ষ্ম কোণটাকে যদি আমি নিচেই রাখি, নিচের দিকে রাখি, হ্যাঁ, কমন বাইল ডাক্টের লর এন্ডের সঙ্গে যদি আমি টি টিউবের লং অ্যাক্সিসের সঙ্গে সূক্ষ্ম কোণটা রাখি, তাহলে বাইল ফ্লোটা ইজিলি হবে, হ্যাঁ, টুয়ার্ডস দ্য গ্র্যাভিটির দিকে হবে, তাহলে ইজি বাইল ফ্লো ড্রেনেজ হবে। আচ্ছা, এই টি টিউব তৈরি করার সময় আমাদের একটু কেটে মোড এক্সপোজ করে নিতে, এটা বোঝানো মুশকিল, এটা বলার জানার দরকার। এখানে আমরা টি টিউবের জাংশন যেখানে থাকে সেখানে আমরা একটু একটু কেটে একটা কার্ভ করে রাখি, কেটে কার্ভ করে রাখি যাতে ফোল্ডিং করতে সুবিধা হয়। টি টিউবটা যখন আমি বের করে আনবো যখন ফোল্ডিং করতে সুবিধা হয়, এরকম ফোল্ডিং করতে যাতে সুবিধা হয়, এটা টি টিউবের ব্যবহার। এটা হাতে কলমে না দেখলে বোঝা যাবে না, তোমাদের যখন ইনস্ট্রুমেন্ট পড়ানো হবে তখন এটা তোমরা জেনে নিও, একটু ভালো করে দেখে নিও। আচ্ছা, তাহলে টি টিউব কি করতে হবে? অপারেশনের শেষে আমি টি টিউব ব্যবহার করব। টি টিউবের যে বললাম যে স্থূল কোণটা থাকবে কমন বাইল ডাক্টের নিচের দিকে মুখ করে থাকবে সূক্ষ্ম কোণটা, আর স্থূল কোণটা থাকবে উপরের দিকে, যাতে ইজি ড্রেনেজ হয়। টি টিউবটাকে স্কিনের সঙ্গে ফিক্স করে রাখতে হবে, টি টিউবটাকে স্কিনের সঙ্গে ফিক্স করে রাখতে হবে যাতে বের হয়ে না চলে আসে। অন্যান্য টিউব যেমন আমরা স্কিনের সঙ্গে ফিক্স করে রাখি, এটা ফিক্স করে রাখতে হবে। এবং টি টিউবের সঙ্গে আমাদের একটা ক্লোজ ড্রেনেজ ব্যাগ রাখতে হবে, ওপেন না, ক্লোজ ড্রেনেজ ব্যাগ, কারণ ওপেন রাখলে পারে ইনফেকশন, অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে আমাদের কোলাঞ্জাইটিস হয়ে যেতে পারে। এই জন্য স্টেরাইল ব্যাগের সঙ্গে আমাদের ক্লোজ করে রাখতে হবে। এইবার পোস্ট অপারেটিভলি আমাদের এই টিউবটাকে নিয়মিত মনিটর করতে হবে। কি মনিটর করব আমরা? প্রতিদিন কতটুকুন বাইল আসে। ইউজুয়াল রুল হচ্ছে প্রথম 3 থেকে 5 দিন বাইলটা টি টিউব দিয়ে বাইরে চলে আসবে, ওই সময় ইডিমা সাবসাইড করতে 3 থেকে 5 দিন লাগে, ভিতরের ইডিমা অপারেশনের জায়গায়। সুতরাং বাইলটা টি টিউব দিয়ে ড্রেনেজ ব্যাগে চলে আসবে। প্রথমে 3 থেকে 5 দিন পর্যন্ত এটা বাড়ে আস্তে আস্তে, বা বেশি থাকে, যে কোনোটা হতে পারে, স্ট্যাটিক থাকতে পারে। সাধারণত 5 দিন পরে এটা আস্তে আস্তে কমতে থাকে, 5 দিন পরে এটা আস্তে আস্তে কমতে থাকে, অনওয়ার্ড ফ্লো হয় এবং টিউবের মধ্যে এসে আশা কমে যায়। আমাকে টিউব দেওয়া থাকাকালীনই আমাকে প্রতিদিন খেয়াল করতে হবে যে রুগীর স্বাভাবিক নিয়মে অপারেশনের পরে রুগীর জন্ডিস প্রতিদিন কমে আসার কথা, ক্লিনিক্যালি সেটা অ্যাসেস করতে হবে। জন্ডিস রেগুলার কমে আসছে কিনা, রুগীর কাছে ওয়েলবিং জিজ্ঞাসা করতে হবে, তার কোনো এডিশনাল কোনো কষ্ট হচ্ছে কিনা। রুগী বলবে আমার প্রস্রাব আস্তে আস্তে সাদা হয়ে আসছে, পায়খানা হলুদ হচ্ছে, তারপর আমার ব্যথা বাড়ে নাই বা ব্যথা বেশি হচ্ছে না, জ্বর আসে না, আমার শরীরের ইচিংগুলো, চুলকানিগুলো কমে যাচ্ছে, শরীরের ইচিং কমে যাচ্ছে। রুগী এইসব ডিসকমফর্টের কথা গুলো বলবে যে এগুলো আস্তে আস্তে কমে আসছে। এটা তোমাকে নোট রাখতে হবে, প্রতিদিন এটা কমে আসবে, স্বাভাবিক নিয়ম। যখন 5 দিন পর এটা কমে আসার কথা, বাইলের ফ্লো টি টিউব দিয়ে কমে আসার কথা, সাধারণত আসে। যদি নাও আসে, আমাকে 7 দিন থেকে, ইউজুয়ালি আমরা 6 বা 7 ডে থেকে, 6 অথবা 7 ডে থেকে আমরা টি টিউবের ক্লাম্পিং করতে শুরু করি এবং রুগীকে আবার মনিটর করি, ফার্দার মনিটর করি। টি টিউব ক্লাম্পিং প্রথম দিন 2 ঘন্টা, তারপরের দিন 4 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা, তারপরের দিন আমরা 12 ঘন্টা বা 24 ঘন্টা বন্ধ করে রাখি। এটা হলো ইউজুয়াল রুল। যখন আমরা বন্ধ করে রাখবো, বন্ধ করে রাখার উদ্দেশ্য হলো সাইড চ্যানেলটা বন্ধ করে রাখলে মেন দিকে ফ্লো যাবে, কমন বাইল ডাক্টের মধ্যে ফ্লো হবে। সেটা বন্ধ করে রাখার পর রুগীকে অবজার্ভ করতে হবে। 2 ঘন্টা পরে খুলে দেবো, ওই 2 ঘন্টা পরে খুলে দেওয়ার সময় রুগীকে জিজ্ঞাসা করতে হবে আপনার কোনো কষ্ট হয়েছে কিনা। ওই একই কথা, রুগীর ব্যথা বেশি হয়েছে কিনা, হ্যাঁ, রুগীর জন্ডিস বেড়ে যাচ্ছে কিনা, রুগীর জ্বর আসছে কিনা। 2 ঘন্টার মধ্যে আর সে কি বলতে পারবে, এই ধরনের কথা বলতে হবে। আবার 2 ঘন্টা পরে খুলে দেবো, পরের দিন আবার 4 ঘন্টা বা 6 ঘন্টার জন্য আমরা বন্ধ করে রাখবো, করে একই কথা জিজ্ঞাসা করবো, রুগীকে মনিটর করব। এবং এই সময় তার ওই সব একই কথা, তার ওয়েলবিং, তার ভালো লাগছে কিনা, তার জন্ডিস কমে গেছে কিনা, তার জ্বর আসছে কিনা, তার ইচিংয়ের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তার প্রস্রাব কীরকম হচ্ছে, পায়খানার রং কেমন হয়েছে, সব জিজ্ঞাসা করতে হবে।
যদি এইগুলো আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের সাইন আমরা দেখি, তাহলে 10 দিনের দিন আমরা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করব, পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম করব, পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম করব। কোলাঞ্জিওগ্রাম করে আমরা দেখব যে কন্ট্রাস্টটা ডিউডেনামে চলে গেছে কিনা। কন্ট্রাস্ট যদি ডিউডেনামে চলে যায় তাহলে তার অনফ্লো আছে, প্লাস কোনো রিসিডুয়াল স্টোন আছে কিনা। যদি কোনো স্টোন থেকে যে থাকে ওখানে নেগেটিভ শ্যাডো আসবে, যদি না আসে, কোনো স্টোন নাই এবং অনওয়ার্ড ফ্লো ঠিক আছে, সমস্ত ডাই ডিউডেনামে চলে গেছে, তখন আমরা 11 পোস্ট অপারেটিভ ডেতে আমরা টি টিউবটাকে বের করে দিই। টি টিউব বের করার নিয়ম হচ্ছে স্কিনে যে ফিক্সেশন আছে ওটাকে আমরা কেটে দেব, দিয়ে ওই অবস্টেটিক্সে যেমন কি বলে প্লাসেন্টা ইভাকুয়েশন করে কর্ড ধরে, ঠিক ওই রকম সাস্টেন ট্র্যাকশন দিয়ে রাখতে হবে। টি টিউবের লং আর্ম যেটা বাইরে ছিল ওর উপরে সাস্টেন ট্র্যাকশন দিয়ে রাখতে হবে। সাস্টেন ট্র্যাকশন দিয়ে রাখলে এটা যেহেতু রাবারের, ওটা ভিতরে ফোল্ড হয়ে এমনি বেরোয় চলে, আস্তে আস্তে এমনি বেরোয় চলে আসবে, ঘ্যাস করে টান দেওয়া যাবে না, জাস্ট সাস্টেন ট্র্যাকশন এমনি বেরোয় চলে আসবে। বেরোয় আসার পর আমাদের যেখান দিয়ে টি টিউবটা দেওয়া ছিল সেখানে একটা গজ দিয়ে বন্ধ করে রাখতে হবে। এটা 24 ঘন্টার মধ্যে ট্র্যাকটা বন্ধ হয়ে যায়। এখন কোশ্চেন আসতে পারে তোমার যে এই যে টিউবটারে আমরা বের করে ফেললাম, বাইল লিক হয়ে অ্যাবডোমেনে যাবে কিনা। সাধারণত টিউবটা যেখানে দেওয়া থাকে, অ্যাবডোমেনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিকই হলো যেহেতু টিউবটা সাইলাস্টিক বা রাবার টিউব, ওর চারিদিকে একটা চ্যানেল তৈরি হয়। ওমেন্টাম এবং ইন্টেস্টাইন একটা চ্যানেল তৈরি করে। হ্যাঁ, এটা এমনভাবে একটা চ্যানেল তৈরি করে যার থেকে বাইল লিক হতে আর পারে না, এবং এটা সাধারণত লিক করে না। টি টিউবটা বের করে দেওয়ার পর 1 দিন বা 2 দিনের মধ্যে ভিতরে রয়েছে এটা ন্যাচারাল ইনভলিউশন বা এক জায়গায় চলে যায়, গ্রেটার ওমেন্টাম তার জায়গায় ফিরে যায়, গ্রেটার ওমেন্টামের কাজ হয়ে যায়। আচ্ছা, একটা কথা আমি বলি নাই, সেটা হলো টি টিউব কিন্তু অপারেশনের সময় টি টিউব দেওয়ার পরপরই টি টিউব দিয়েই, হ্যাঁ, পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রাম একটা করতে হয়। নিশ্চিত হতে হয় টি অপারেশন শেষ করার আগে যে আমার কোনো স্টোন থেকে গেল কিনা অথবা ডাই ডিউডেনামে যাচ্ছে কিনা। সেটাকে বলে আমাদের পার অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। সেটা কিন্তু করতে হয়, আমি বলতে ভুলে গেছি, আমি প্রিপারেশনের সময় বলছিলাম যে টি টিউব ম্যানেজমেন্টে আমি বলি নাই। সুতরাং টি টিউব ফিক্স করার আগেই, ভিতরে রেখে আসার আগেই আমাকে এটা পার অপারেটিভ একটা করতে হবে, এবং কোনো তার সব কিছু যদি ঠিক থাকে 10 ডেতে আমরা পোস্ট অপারেটিভ করবো। কিন্তু যদি তার ক্লাম্পিং করার পর তার জন্ডিস বেড়ে যায়, জ্বর বেড়ে যায়, বাইল নিচের দিকে ফ্লো না হয়, ডিউডেনামে না যায়, তার দেখা যাচ্ছে তার সিমটমগুলো পারসিস্ট করছে অথবা সিমটমগুলো বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 11 পোস্ট অপারেটিভ ডেতে টি টিউব খোলা যাবে না, টি টিউব থেকে যাবে। কারণ টি টিউব যতদিন থাকবে সে ততদিন জন্ডিজের কমপ্লিকেশনে মারা যাবে না। টি টিউব বের করলে পারে তার জন্ডিজের কমপ্লিকেশনে তার জীবনহানির ঝুঁকি থাকবে। এই টি টিউব দিয়ে কী কী কাজে লাগানো যায়? টি টিউব দিয়ে অনেক কিছু করা যায়। এই টি টিউব দিয়ে স্টোন এক্সট্রাকশন করা যায়, টি টিউব দিয়ে ইরিগেশন করে স্টোনটাকে বের করা যায়, টি টিউব দিয়ে ডোরমিয়া বাস্কেট ঢোকায় স্টোনটাকে বের করে দেওয়া যায়। সুতরাং আর যদি আমি কিছুও না করতে পারি, টি টিউব রেখে দিতে হবে। পরবর্তী ইন্টারভেনশনের আগ পর্যন্ত টি টিউব থাকবে। যতদিন পর্যন্ত তার জন্ডিজের কারণ রিমুভ না হবে ততদিন পর্যন্ত টি টিউব বের করা যাবে না। দিস ইজ ম্যানেজমেন্ট অফ টি টিউব। আমি মনে অনেক কথা বলে ফেলছি আজকে এখানেই থাক। এর পরের দিন আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, কারোর কিছু কোশ্চেন আছে? প্রিভিয়াস স্টোন রিমুভালের কত দিনের মধ্যে রিকারেন্ট স্টোন ফর্মেশন হতে পারে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কিডনির ক্ষেত্রে রিকারেন্ট স্টোন আর রিসিডুয়াল স্টোনের কোনো টাইম নাই। কমন বাইল ডাক্ট আমি আগেই বলছি, এটা আমি পরিষ্কার করে বলবো। কমন বাইল ডাক্টের ক্ষেত্রে যদি 6 মাসের মধ্যে হয় তাহলে এটা বলা হয় রিসিডুয়াল স্টোন। নতুন করে তৈরি হলো সেটা ডেফিনেশন অনুযায়ী রিসিডুয়াল স্টোন।
আর 6 মাসের পরে যদি হয় সেটা আমরা বলবি রিকারেন্ট স্টোন। কিন্তু কিডনির ক্ষেত্রে এরকম কোনো ইয়ে নাই, টাইমের ব্যাপার নাই। কিডনির ক্ষেত্রে রিকারেন্ট একটা ফলস রিকারেন্ট, একটা ট্রু রিকারেন্ট, এখানে কোনো রেসিডুয়াল স্টোনের ব্যাপার নেই। রেসিডুয়াল স্টোন টার্মটা কিডনির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কমন বাইল ডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এটা পরে আলোচনা করব আমরা। থ্যাংক ইউ। সেভ করতো।